হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। এবার দেখো তো সাউন্ড আসছে নাকি এবার? আচ্ছা, ওই মাইক্রোফোনে সম্ভবত চার্জ ছিল না নাকি কি হয়েছিল। আচ্ছা যাই হোক, এখন তো শোনা যাচ্ছে। তাহলে আবার নতুন করে শুরু করতে হবে। আজকে তোমাদের ভেক্টরের 13 নম্বর ক্লাস। তোমাদের ভেক্টরের তুমি জানো যে 12টা ক্লাস, প্রথম যে 12টা ক্লাস সেটা তোমাদের কে নিয়েছিল? ইয়াসিন ভাইয়া নিয়েছিল। বেশ ভালো হয়তো বা নিয়েছে, তোমরা হয়তো বা ক্লাস করেছো। এর আগের দিন যখন আমি লাইভে আসলাম আমি কিন্তু বলেছিলাম যে ক্লাসগুলো কভার করে রাখবা। তো আশা করি তোমরা আমার সেই কথা শুনেছো এবং ক্লাসগুলো করে রেখেছো। ক্লাসগুলো না করলেও এখানে যে খুব সমস্যা হবে এমন না, তবে একটু ইজিয়ার হবে, তোমার নিজের উপর কনফিডেন্সটা বাড়বে, আর একসময় তো তোমার পড়তেই হবে। কাজেই আমি আশা করি, যেহেতু আগের টিচারটা আলাদা ছিল এখন টিচারটা আলাদা, আগের সবগুলো ক্লাস তোমাদের করা আছে। আগেও বলেছিলাম, আরেকবার বলছি, তোমরা যারা করনি অবশ্যই অবশ্যই করে নিবা। ভেক্টরটা অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অনেক লম্বা। তুমি জানো যে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, 12টা ক্লাস, আমি 13 নম্বর ক্লাস নিচ্ছি। তোমরা অনেকে চিন্তা করছো ভাই আরও কয়টা ক্লাস আসবে। আসবে মোটামুটি আরও 4-5টা সম্ভবত। আমি চেষ্টা করবো 4-5টাতেই শেষ করে দিতে, কারণ আমি নিজেও চাই না যে এত বড় হবে আসলে চ্যাপ্টারটা। ঠিক আছে, তো যেটা বলছিলাম তোমাদের, আজকে বলছিলাম যে আজকে একটু তোমাদের খানা পিনার ব্যবস্থা করছি। তো সেই উদ্দেশ্যে আমি একটা হোটেলে গেছিলাম, যেটার নাম হলো মায়ের দোয়া ভাতের হোটেল। ঠিক আছে, আমি চিন্তা করছিলাম অনেক কিছু কিনবো তোমাদের জন্য, বাট এটার একটা জিনিস খুব আমার ইন্টারেস্টিং লাগছে, বুঝছো। এখানে মূলত আমি কি কি খাইছিলাম? এখানে আমি খাইছিলাম তোমার ভাত, তার সাথে খাইছিলাম ডাল, তার সাথে খাইছিলাম তোমার সবজি। এইটা খায় আমি দেখি যে আমার এখানে বিল কত আসছে জানো? বিল আসছে 172 টাকা। 172 টাকা। এখন এই 172 টাকা আমি দোকানদারকে কিভাবে দেব? বিল আসছে আমার 172 টাকা। 72 টাকা আসছিল, 172 টাকা আসছে। এখন এই 172 টাকা দোকানদারকে দেওয়ার আমার কয়টা ওয়ে আছে? তুমি বলতে পারো ভাই যদি এমন হইতো যে 172 টাকার একটা নোট আছে, তাহলে আমি 172 টাকার একটা নোট দিতাম। একটা নোট দিতাম দোকানদারকে যে ভাইয়া আমার বিল আসছে 172 টাকা, এই নেন 172 টাকা। সে দোকানদার নিত, ঠিক আছে, আমি তাকে বিল দিয়ে দিছি, আমি চলে আসতাম। এরপরে মনে করো আমার ভাই খাইতে গেছে, আমার ভাই সেখানে গেল। আমার ভাই আমার ভাই কি করলো? এখানে 155 টাকা খাইছে ধরো। সে খাওয়া দাওয়ার পর 155 টাকা একটা নোট দিল। তারপরে ধরো আমার কে বোন খেতে গেছে। আমার বোন খেতে গিয়ে কি করছে? সে 133 টাকার খাইছে। এরকম সবগুলোর একটা করে নোট দিছে। দোকানদার অনেক খুশি, সবাই খাচ্ছে, সবাই সুন্দর নোট দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায় হবে বলতো? যখন রাতের বেলা এই দোকানদার তার হিসাবটা মিলাবে, আচ্ছা আমি কত টাকার বিক্রি করছি, এত 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 এত, আচ্ছা তাহলে আমার টোটাল এত টাকার বিক্রি হওয়ার কথা। সে সবগুলো নোট হিসাব করবে, 72, 73, 53, 54। কিন্তু যদি কোনো কারণে তার হিসাবটা না মিলে, তাহলে তাকে আবার নতুন করে হিসাব করতে হবে যে কোন জায়গায় আমি হিসাবে ভুল করছি। তার আসার কথা দিন শেষে 50,000 টাকা, তার দিন শেষে আসছে মনে করো 49,600 টাকা। 400 টাকা গ্যাঞ্জাম হয়েছে। এখন তার খোঁজা লাগবে সবগুলো নোটের মধ্যে কোন নোটে কোথায় সমস্যা হয়েছে। এই জন্য আমরা কি করি, আবার আমাদের সবার কাছে সবসময় এরকম সবগুলো নোট থাকেও না। তুমি অনেকে বুঝতেই পারছো, বলতেছো যে এরকম তো কেউ করে না ভাই, আমরা এরকম বড় বড় সুন্দর সুন্দর নোট দেই, 100 টাকা দিব, 50, 20, 2 টাকা, তাহলে আমার 172 টাকা হয়ে যাবে। এই সবগুলো কম্বাইন করলে আমার 172 টাকা বিল আমি দিয়ে দিতে পারবো। এখন এইখানে আমারও কিছু সুবিধা আছে, যে আমার এই এক্স্যাক্ট নোটটা রাখা লাগতেছে না, ছোটখাটো নোট রাখলেই আমার হচ্ছে। দোকানদারের কিছু সুবিধা আছে, সে সারা দিন শেষে যখন হিসাব করবে তার সবগুলা যোগ করতে হবে না। সবগুলা কি করতে হবে? সে জাস্ট হিসাব করবে যে আমার 100 টাকার কয়টা নোট আছে, তার দেখবে তার 100 টাকার কয়টা নোট আছে, সে দেখবে তার কাছে 50 টাকার কয়টা নোট আছে, সে দেখবে তার কাছে 20 টাকার কয়টা নোট আছে, এবং 2 টাকার কয়টা নোট আছে। আরও নোট আছে অনেক রকম, 500, 1000, 1 টাকা, ওই ধরছি না, আমি বেসিক সিম্পল হিসাবে রাখছি। তো
এইখানে সে তখন রাতে হিসাব করবে, সে দেখবে 100 টাকার নোট আমার কাছে আছে ধরো এতগুলো, ধরো 33টা, 50 টাকার নোট আছে আমার কাছে ধরো 20টা, 20 টাকার নোট আমার কাছে আছে ধরো 7টা, 2 টাকার নোট আমার কাছে আছে খালি একটা। তাহলে তার সুবিধাটা কি হচ্ছে, তার সবগুলো হয়ে গুনতে হবে না, সে জাস্ট নোটগুলোর হিসাব করবে, এরপরে সে জাস্ট হিসাব করে বের করে ফেলতে পারবে এখানে কত টাকা হয়, এখানে কত টাকা হয়, এখানে কত টাকা হয়, টোটাল আমার কাছে কত টাকা আছে। এখানে তার হিসাবের সুবিধা হচ্ছে। তার কোনো জায়গায় হিসাবে যদি সমস্যা হয় সে বুঝতে পারবে কত টাকা শর্ট আছে, ওই নোটা যায় একটু খুঁজি আমি ভুল হিসাব করছি কিনা, তাই তো। তো আমরা সবসময় আমাদের যে সুবিধা, যেভাবে আমাদের যেভাবে হিসাব করতে সুবিধা, আমাদের যেভাবে ক্যালকুলেশন করতে সুবিধা, সেইভাবে আমরা ছোট ছোট অংশে সবকিছুকে ভাগ করে নিই, ছোট ছোট এককে সবকিছু ভাগ করে নিই। এই যে টাকাগুলোকে আমরা ছোট ছোট এককে ভাগ করে নিছি, 100, 50, 20, 2, আরও আছে 500 আছে, 1000 আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে। এই ভাগ করে নেওয়ার কারণে আমাদের দিতেও সুবিধা হয়, যে হিসাব করে যে কেনে তারও সুবিধা হয়। এই জন্য আমি বলি সবসময় আমরা আমাদের সুবিধা অনুসারে ভাগ করতে পছন্দ করি। যেখানেই দেখবো যে আমাদের অনেক হিসাব নিকাশ করতে হচ্ছে, সেখানে আমরা সুবিধা মতো কোনো একটা এককে ভাগ করে নেই, যেন আমরা ওই একক দিয়ে বারবার হিসাব করতে পারি, আমার জটিল কোনো হিসাবে চাইতে না হয়। বুঝতে পারছো? এটাই এখান থেকে আমাদের আজকে ভেক্টরের কনসেপ্টটা বিল্ড আপ হবে। তো আমরা জিনিসপত্র ভাগ করার দিকে ফোকাস আছি, যে আমরা জিনিসপত্রকে ভাগ করব, ভাগ করে ফেললে আমাদের সুবিধা। দেখো আমরা যে ভেক্টরটা পড়েছিলাম না, ভেক্টর, তোমরা ভেক্টরের সামান্তরিক বিধি, ত্রিভুজ বিধি, অনেক বিধি পড়ছো যেগুলো আমরা ভেক্টরকে যোগ করার জন্য ব্যবহার করতাম। একাধিক ভেক্টরকে যোগফল বের করব, এদের লব্ধি বের করব, কিভাবে বের করব সেটা আমরা লব্ধির অনেকগুলো নিয়ম শিখছিলাম। সামান্তরিক বিধি, বহুভুজ বিধি, ত্রিভুজ বিধি, মনে আছে না? এগুলো কি মনে আছে? সামান্তরিক বিধি কেমনে ইউজ করে, বহুভুজ বিধি কেমনে ইউজ করে? আচ্ছা, তো সামান্তরিক বিধিটা কি বলতো একটু শর্টে দেখি। সামান্তরিক বিধিটা বলতো যে এইটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, এই দুটো ভেক্টরের যদি আমি যোগফল বের করতে চাই, তাহলে যোগফলটা বের করার একটা সহজ একটা ওয়ে হলো এখানে সামান্তরিক আঁকাইতে হবে। এইখানে একটা সামান্তরিক আঁকাবো, সামান্তরিকটার যে কর্ণটা থাকবে সেই কর্ণ হবে এই দুটো ভেক্টরের যোগফল, তাই তো। কর্ণটা হয়তো একটু বড় হয়ে গেছে, যাই হোক। তো আমি যদি নাম দেই যে এটা আমার এ ভেক্টর, এটা বি ভেক্টর এবং এটা সি ভেক্টর, তাহলে তুমি বলতে পারো যে এ আর বি যোগ করলে সি পাওয়া যায়, এ আর বি যোগ করলে আমি সি পাচ্ছি। বা তুমি এটা উল্টো হয়ে বলতে পারো যে সি কে আমি এ আর বি এই দুই অংশে ভেঙে লিখতে পারি, তাই না? যে 50 টাকা 50 টাকা 100 টাকা হয়, তুমি এটা বলতে পারো 100 টাকাকে ভেঙে 50 টাকা 50 টাকা লেখা যায়। তার মানে ভেক্টরকে যেমন যোগ করা যায়, ভেক্টরকে তেমন ভাগও করে ফেলা যায়। সো তুমি চাইলেই এই সি ভেক্টরটাকে মুছে ভেঙে দিয়ে এরকম দুটো ভেক্টর বানাইতে পারো, কারণ এদেরকে যোগ করে তো আমি সিটা পাইছি। বুঝতে পারছো? তোমরা যারা কমেন্ট করতেছো সুন্দর সুন্দর, সাহিত্যিক, অনেক সৃজনশীল, তোমাদের কিন্তু আমি দেখতেছি এবং তোমাদের জন্য আমি বিশেষ সুব্যবস্থার আয়োজন করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা ভেক্টরটাকে ভাগ করতে পারি, ভেক্টরটাকে আমরা যোগ করতে পারি। সেই কনসেপ্টটাকেই যদি আমরা ইউজ করি যে ঠিক আছে আমরা তো একটা ইউনিটকে আমাদের সুবিধা অনুসারে ভাগ করে ফেলি, একটা ভেক্টরকেও কি আমরা আমাদের সুবিধা অনুসারে ভাগ করে ফেলতে পারি? যে ভেক্টরের তো আমি জানি টাকার চেয়েও জটিল, টাকা খালি সংখ্যা জানলেই হয়, 172, 173, 174। ভেক্টরের তো দিকও জানতে হয়, এর মান এত, দিক এত, এদের অনেক হিসাব নিকাশ করতে হয়। এমন কোনোভাবে কি ভেক্টরকে ভাগ করা যায় যে আমাদের টাকার মতো ভেক্টরও হিসাব করতে সুবিধা হবে? ভাগ করা যায়। যেমন এখানে যদি আমি একটা ভেক্টর নেই, যে ভেক্টরটা এরকম, এই রকম, তাহলে আমি আরো দুটো ভেক্টর বানাতে পারবো না এটাকে ভেঙে? ওখানে যেমন আমি সি ভেক্টরটাকে ভেঙে এ আর বি ভেক্টর বানাইতে পারতাম, অথবা এ আর বি ভেক্টরকে যোগ করে আমি সি ভেক্টর বানাইতে পারতাম, ঠিক তেমনি একটা ভেক্টরকেও আমি এখানেও ভেঙে ফেলতে পারি দুটো ভেক্টরে। কিভাবে ভাঙলে কত মান আসে সেটা আমরা পরে হয়তোবা দেখবো, অথবা তোমরা অনেকে জানো বা জানো না, সমস্যা নেই।
তো এই ভেক্টরটাকে আমি দুটো অংশে ভাগ করে ফেলতে পারি। যেমন একটা হতে পারে এইরকম, এই দিক বরাবর এতটুকু একটা ভেক্টর, আরেকটা ভেক্টর হতে পারে এই দিক বরাবর এই ভেক্টরটা। এটার রংটা আমি দিচ্ছি হলুদ, তাহলে না নীল। ঠিক আছে, তো বিষয়টা কি হচ্ছে যে এই দুটো ভেক্টরকে যোগ করলে এই ভেক্টর পাওয়া যায়। তোমরা এখানে সামান্তরিক বিধি ইউজ করতে পারো। এই রংটা কি দেখা যাচ্ছে নাকি না? এই রংটা চেঞ্জ করে দিই, রংটা। তো তোমরা কি বলতে পারো যে আমি এই দুটো ভেক্টরকে যদি যোগ করি এই ভেক্টরটা পাবো, অথবা আমি একটু ঘোরায় বলতেছি যে আমার কাছে একটা ভেক্টর ছিল, এই একটা ভেক্টরকে আমি দুটো অংশে ভাগ করছি। সামান্তরিক বিধি ইউজ করে দেখবা যে এই দুটো যোগ করলে এটাই আসে, সামান্তরিক আঁকো এটাই আসবে। সো এখন আর এই ভেক্টরটার আমার দরকার নাই। সো এখন এই ভেক্টরটাকে আমি ভাগ করে ফেলছি দুইটা অংশে। আমি যদি এখন আরো একটা ভেক্টর আঁকাই, যে ভাই আমি এখন আরেকটা ভেক্টর এখানে আঁকাবো, ধরো আমি এই ভেক্টরটা আঁকাইলাম, ঠিক আছে? এখন এই ভেক্টরেরও তো দুইটা উপাংশ থাকবে বা দুইটা অংশ থাকবে, আমি দুটো অংশে ভাগ করতে পারি। সো এটাকে আমি দুটো অংশে ভাগ করে নিব একটু। যেমন এটার উপরের দিকে একটা হবে, উপরে এতটুকু একটা ভেক্টর, আর এই পাশে এতটুকু একটা ভেক্টর। ঠিক আছে, সো এখন দেখো আবার এই ভেক্টর আর এই ভেক্টরে এদের রংটা ঝামেলা হতে পারে বুঝতে। এটা আমি দিলাম সাদা, আর এটা এটা আমি কি দিব? এটা ধরো আমি দিলাম কোন রং? এটাও ধরো সাদাই দিলাম, যাও। সো তুমি এখন বলবা যে ভাইয়া এই যে সাদা দুটা ভেক্টর, এদেরকে যদি আমি সামান্তরিক বিধি করি তাহলে আমি দেখবো লব্ধি হিসেবে এই ভেক্টরটাই আসে। তার মানে এই ভেক্টরটাকে ভেঙে এই দুটা ভেক্টর আকারে লেখা যায়। সো যেহেতু দুটো অংশে ভাগ করে ফেলতেছে, এটার আর দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এখন দেখো আমি দুটা ভেক্টর আঁকাইছিলাম, এই দুটা ভেক্টর যোগ করার সময় আমার অনেক কাহিনী করতে হইতো। আমার এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বের করতে হতো, দুটা ভেক্টরের মান কত বের করতে হতো। আমাদের অত কিছু জানতে হবে না, যদি কোনো মতো আমি এভাবে ভাগ করে ফেলতে পারি তাহলে আমার সুবিধা। এখানে খেয়াল করবা আমি এই দুইটা লাইনে ভাগ করছি, এদের মধ্যে একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তোমরা জিজ্ঞাসা করতে পারো কিভাবে ভাগ করব ভাইয়া, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ভাগ করলাম তো, কিন্তু সুবিধাটা কোন জায়গায়, কিভাবে ভাগ করব? আমি আসবো। তার আগে অন্তত এটুকু বুঝো যে ভেক্টরটাকে আমি ভাগ করে ফেলছি দুটো অংশে, এবং ভাগ করা যায়। তোমরা দেখছো ভেক্টরকে ভাগ করা যায়। ভাগ করলে আমার সুবিধাটা কি হলো? ভাগ করলে আমার সুবিধা হলো এই যে এইখানে একটা ভেক্টর এবং এই যে এইখানে বড় একটা ভেক্টর, এই দুটো ভেক্টরকে যোগ করা কিন্তু অনেক সহজ। দুটা ভেক্টর একই দিকে। ধরো যে সাদা ভেক্টর, সাদা ভেক্টরটার মান ধরো কথার কথা আমরা হিসাব করে পাইছি 10। ঠিক আছে, ধরো কিভাবে 10 আসে আমরা একবার দেখবো, বা কিভাবে মান বের করতে হয় আমরা দেখবো। ধরলাম এই সাদা ভেক্টরটার মান আসছে 10। বড় যে নীল ভেক্টরটা, সেই নীল ভেক্টরটার মান ধরো কথার কথা 30। নীল ভেক্টরটার মান এটা ধরো কথার কথা 30। তুমি বলতে পারবা ভাইয়া এই দুটো ভেক্টর তো একই দিকে কাজ করতেছে, তাহলে এদের যোগফল বের করা তো অনেক সহজ, এদেরকে যোগ করে দিলেই হয়ে যায়। আসলেই এই দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করতেছে, এদেরকে জাস্ট তুমি যোগ করে দিলেই খেলা হয়ে যাবে। সো 10 আর 30কে আমি যোগ করব। তাহলে এই দুটো ভেক্টরের যোগফল কত আসবে? এই দুটো ভেক্টরের যোগফল আসবে, একটু উপরের দিকে বা একটু নিচের দিকে আঁকাই বুঝার জন্য, নিচে আঁকাচ্ছি একটু যেন তোমরা বুঝতে পারো। এটা তো প্রথম ভেক্টর গেল, আরো এতটুকু যোগ করতে হবে। ঠিক আছে, ধরো এত বড় হলো ভেক্টরটা, ধরো এত বড় হলো ভেক্টরটা, তাহলে কত আসবে? 30 আর 10 যোগ করলে বড়টা কত আসবে? বড়টা আসবে আমাদের 40। সো বড়টা আমি লিখে দিলাম 40। একইভাবে উপরের দিকে ধরো কথার কথায় যে সাদা যেটা আছে, সাদাটার মান হলো কত ধরবো বলো? সাদাটার মান হলো 10, আর যে সবুজটা যেটা আছে, সবুজটা যে বড়টা, বড়টার মান কত ধরবো? 12। তাহলে এইটারকেও তো যোগ করা যাবে, 10 আর 12 একই দিকে আছে, তাহলে এদের যোগফলটা কত হবে? আচ্ছা মনে করতে পারো ভাইয়া এখানে এতটুকু 10, এখানে এত বড় 10, মানগুলো একটু রিয়েলিস্টিক নেই, নাও মানগুলো একটু অন্যরকম নেই। কত হইতে পারে? এটা যদি 30 হবে, এটা হয়তো 30 হবে। সো ধরো একটা মান হলো 30 আর একটা মান হলো তোমার 32। ঠিক আছে, এবার তো মিলছে। তাহলে এদেরকেও কিন্তু যোগ করা অনেক সহজ। 30 32, 30 আর 32 একই দিকে যদি থাকে তাহলে তো যোগফলটা অনেক সহজ হবে। কত হবে? 30 আর 32 এর যোগ করবা, তাহলে যে ভেক্টরটা আসবে
ধরো বোঝার জন্য এই ভেক্টরটা একটু ছোট করে আঁকাই, যেহেতু জায়গা আমার অনেক কম এখানে। সো ধরো ভেক্টরটা আমার এইটা, ঠিক আছে, যেহেতু জায়গা কম একটু ছোট করে আঁকাচ্ছি। এই ভেক্টরটার মান কত হবে? 30 আর 32, এটা হবে আমাদের 62। সো আমি দেখতেছি যে আমার কাছে দুটো ভেক্টর ছিল, সেই দুটো ভেক্টরকে আমি বিভিন্ন উপাংশে আমি ভাগ করে ফেলছি। দেখো আগে আমি দুটো ভেক্টর আঁকাইছিলাম, এখনো ওই দুটো ভেক্টরই আছে, কিন্তু সেই দুটো ভেক্টরকে আমি বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে ফেলছি। ভাগ করে ফেলার পর আমি দেখতেছি যে এই যে এক্স অক্ষ বরাবর যেগুলো আসছে এগুলোকে যোগ করে ফেললে 40 পাই, ওয়াই অক্ষ বরাবর যেগুলো আসছে সেগুলোকে যোগ করে ফেললে 62 পাই। তাহলে যেই দুটো ভেক্টর আমি শুরুতে আঁকাইছিলাম তাদেরকে কম্বাইন করলে একটা ভেক্টর আসে এই দিকে, যেটার মান হলো 40, যেটা আমরা হিসাব করে পাইছি। আরেকটা ভেক্টর হলো উপরের দিকে, যেটার মান হলো 62, যেটা আমি এখান থেকে ছবি দেখে যোগ করে হিসাব করে পাইছি। বুঝতে পারছো? এইটুকু কি বুঝতে পারছো? এইটুকু জানাও, ঠিক আছে? যদি বুঝতে পারো তাহলে সামনে যাব, না হলে আরেকবার চেষ্টা করব। আচ্ছা, টপিকটার নাম তোমার এত মানে মাথায় নেওয়া লাগবে না, আমি বলে দিব। তুমি আগে জিনিসগুলো বুঝো, এই ছোট ছোট ক্রিটিক্যাল জিনিসগুলো, যে একটা ভেক্টরকে আমি ভাগ করে ফেলতে পারি, দুটো বাঁকা তেসরা ভেক্টর আমি এত কাহিনী করে যোগ না করে এদেরকে আমি ছোট ছোট অংশে ভাগ করে ফেললাম, তারপরে ছোট ছোট অংশগুলো যোগ করলাম। যেমন টাকার ক্ষেত্রে দেখলাম 10 টাকা 20 টাকায় ভাগ করে ফেলে ছোট ছোট করে যোগ করলাম, আমার হিসাব করতে সুবিধা হলো, আমি সেই জিনিসটা এখানে করছি। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর নিছি, কারণ এই দুটো অক্ষ তো আমাদের চেনা পরিচিত, আমাদের সকলে ছোটবেলা থেকে ইউজ করতেছি। এই অক্ষগুলা বরাবর হলে এখানে যেমন আমার কোনো কোণ হিসাব করতে হয়নি, কোনো অ্যাঙ্গেলই আমার এখানে মাথায় আনা লাগে নাই, কারণ আমি জানি দুটো একই দিকে আছে, এখানেও একই দিকে আছে। এইটুকু তো বুঝছো, তাই না? এখন এই যে দুটো আমি ভেক্টর পাচ্ছি, আমি যে সব কিছু যোগ টোগ করলাম, যে ঠিক আছে দুটো ভেক্টর ছিল ভাগ করে আমি একবারে যোগ করছি, যোগ করে আমি পাইছি 40 আর 62। এই দুটো ভেক্টর তুমি জেনে খুবই আনন্দিত হবা যে এই দুটো ভেক্টর পরস্পর 90 ডিগ্রি করে আছে। 90 ডিগ্রি না, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, দুটো অক্ষ পরস্পর 90 ডিগ্রি করে থাকে না, 90 ডিগ্রি করে থাকে। তো এই দুটো ভেক্টর পরস্পর 90 ডিগ্রি করে আছে। এখন এটা আমাদের জন্য অনেক সুবিধার, 0 ডিগ্রি থাকলে তো কোনো অ্যাঙ্গেলে কোনো চিন্তাই করা লাগে না, জাস্ট যোগ। আর যদি 90 ডিগ্রি থাকে তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, যে এই দুটো ভেক্টর যদি একসাথে আমি যোগ করি, এই দুটো ভেক্টর আমি কি হয়ে পাইছি? দুটো বাঁকা ভেক্টর, এদেরকে ভাগ করে ছোট ছোট সুবিধাজনক অংশে নিয়ে আসছি, তাদেরকে যোগ করে আরো ছোট ছোট দুইটা সুন্দর ভেক্টর বের করছি। এই দুটো ভেক্টর 90 ডিগ্রি করে আছে, বাহ, তাহলে তো এদেরকে আমি সহজে যোগ করতে পারি। তাহলে এদেরকে যোগ করলে ধরো একটা লব্ধি ভেক্টর আসে, যেটা হলো এই রকম। তো এই লব্ধি ভেক্টর আর যেটা, এটা বের করা তো অনেক সহজ। একটা ভেক্টর 40, একটা 62, দুটো 90 ডিগ্রি আকারে আছে। সো লব্ধি কত হবে আমাদের? 40 স্কোয়ার যোগ 62 স্কোয়ার। এটি হিসাব করে যা আসে তা দেখি, হিসাব করে কত আসে। এই ফর্মুলাটা তো জানো, তাই না? ভেক্টরে তো তোমরা পড়েছো, এই জন্য আগের ক্লাসগুলো করতে বলেছি। এটা তোমার অ্যাপ্রক্সিমেটলি আসে 72.11, যদিও এটা আমাদের অত আগ্রহের বিষয় না। আচ্ছা, এই কালারটা তো খুব বেশি বোঝা যায় না, তোমরা কমেন্ট করবা। আচ্ছা, আগের ক্লাস যারা করো নাই বাদ দাও, এখন ওইটা নিয়ে টেনশন করিও না, তাহলে ওই টেনশনে এখানে যতটুকু বুঝার কথা সেটুকু বুঝবা না। যারা আগের ক্লাস করো নাই তাদেরকে আমি সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিলাম। যারা করছো তারা তো অনেক ভালো করছো, যারা করো নাই তারা ওই চিন্তা বাদ দাও, আজকে বাসায় যায় করিও, মানে বাসাতেই তো আসো করিও, এখন একটু এখানে ফোকাস করো। একটু এইটা জিনিসটা চিন্তা করিও যে এখানে আমি যে জিনিসটা বের করলাম 72.11, এইটা আসলে কি? এটা বোঝাচ্ছে ওই যে শুরুতে দুটো বাঁকা ভেক্টর আঁকাইছিলাম না, যে দুটা ভেক্টরকে ভেঙে ভেঙে আমি এইসব ছোট ছোট ভেক্টর বানাইছি, ওই দুইটা বাঁকা ভেক্টর প্রথমে ছোট অংশে ভাঙছি, এদেরকে যোগ করছি, আরো যোগ করছি, যোগ করে একটা ভেক্টর বানাইছি। তার মানে ভেক্টরগুলোর যোগফল আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, ভেক্টরগুলোর যোগফল আমি এখানে বের করে ফেলছি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে।
এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমি ভাগ করতেছি, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে বলে উপাংশে বিভাজন করা বা উপাংশে ভাগ করা। তো তুমি এটা সংজ্ঞা কখনো আসার সম্ভাবনা কম, আসতেও পারে, বাট তোমার বোঝার জন্য, জিনিসটা ডাইজেস্ট করার জন্য উপাংশের একটা সহজ একটা সংজ্ঞা আছে। উপাংশের একটা সহজ একটা সংজ্ঞা, যেটা তোমার পরীক্ষায় বইয়ে যেটা আছে সেটা লিখবা। এটা বোঝার জন্য লিখো যে উপাংশ জিনিসটা আসলে কি। উপাংশ জিনিসটা আসলে কি? উপাংশ জিনিসটা হলো ভেক্টর এর হিসাব হিমাব হয়ে গেল, হিসাব। ভেক্টরের হিসাবে সুবিধার জন্য ভেক্টর সমূহকে ক্ষুদ্র অংশে বিভাজিত করা বা ভাগ করা। বিভাজিত করাকে, আমার হাতে লেখা কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর যে আমাকে মেডিকেলে ভর্তি হওয়ার পরও টিচাররা বলছে যে না, তোমার হাতের লেখা অনেক সুন্দর, তোমাকে মেডিকেলে আসা যাবে না, কারণ মেডিকেলে সবার হাতের লেখা খারাপ হয়। এত সুন্দর হাতের লেখা আমরা একসেপ্ট করবো না। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ভেক্টরের হিসাবে সুবিধার জন্য ভেক্টর সমূহকে ক্ষুদ্র অংশে বিভাজিত করাকে ভেক্টরের উপাংশে বিভাজন বলে। ভেক্টরের উপাংশে বিভাজন বলে। এটা লিখবা, তারপরে লিখবা মাশাআল্লাহ, অনেক সুন্দর হাতের লেখা। আচ্ছা, তো টপিকের নাম যারা জিজ্ঞেস করতেছিলা, টপিকটা কি? আমরা ভেক্টরকে ছোট ছোট অংশে ভাগ করতে পারি যেন আমাদের হিসাব করতে অনেক সুবিধা হয়। এই ছোট ছোট অংশে ভাগ করাটাকেই বলে উপাংশে বিভাজন। এই যে প্রত্যেকটা ছোট ছোট অংশ, যেমন এই যে একটা ভেক্টরকে ভেঙে একবার পাইছি 10, একবার পাইছি 30, এই প্রত্যেকটা হলো এক একটা করে উপাংশ, মানে উপ অংশ। ভেক্টরের এক একটা অংশ হলো উপাংশ। তো তোমরা এই কনসেপ্টটা পাইছো যে আমরা উপাংশ কেন ব্যবহার করি, যেন আমাদের হিসাব করতে সুবিধা হয়। এখন এই যে টপিকটা উপরে তোমরা নাম দেখে একটু ভয় পাইতে পারো, লেখা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় উপাংশে বিভাজন। উপাংশ বিভাজন তো বুঝতেছো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি? এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে আমি হিসাব করতেছি। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, কয়টা অক্ষ? দুইটা অক্ষ, এই জন্য এটাকে বলা হয় দ্বিমাত্রিক। মানে দুইটা অক্ষ আছে, দুইটা মাত্রা আছে। অক্ষকে অনেকে মাত্রা বলে। সো দুইটা মাত্রা আছে জন্য যে হিসাবটা আমরা করলাম সেটাকে বলা হয় দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় উপাংশে বিভাজন। আচ্ছা, তো এইখানে আমরা দেখবো যে এই যে আমরা ভাগ করছি, ভাগটা আসলে কিভাবে করছি সেটা আমরা এখানে দেখবো। তো একটা ভেক্টর নেই, যে ভেক্টরটাকে আমরা ভাগ করব। সুন্দর একটা কিউট একটা ভেক্টরের নাম বলো তো। না, বলতে হবে না, থাক। তো ভেক্টরটা, ভেক্টর, আচ্ছা আসছে ভেক্টর। সো ভেক্টরটা ধরো এইটা, খুবই সুন্দর হয়েছে না? একদম। এই ভেক্টরটা ধরো সম্ভবত এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। যে কোনো কিছুই নাম দেওয়া যায়, কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ সবচেয়ে ট্রেডিশনাল, তোমরা তো এটাই ইউজ করছো। ইয়াসিন ভাই পড়াইছে না? তাহলে আমি একটু ফাস্ট পড়াই দিই। এগুলো যদি ইয়াসিন ভাইয়া পড়ায় তাহলে আমি একটু ফাস্ট পড়িয়ে দিই। আচ্ছা, তো এইখানে একটা ধরো এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। যেহেতু থিটা কোণ উৎপন্ন করছে, এখন আমি এটাকে দুটো উপাংশে ভাগ করতে চাই। যেই দুটো উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর থাকবে, একটা ওয়াই অক্ষ বরাবর থাকবে। একটা থাকবে এক্স অক্ষ বরাবর, একটা থাকবে ওয়াই অক্ষ বরাবর। সো একটা উপাংশ হবে এইরকম, তাই না? একটা হবে এইরকম, আরেকটা উপাংশ থাকবে উপরের দিকে, যেটা হবে এই, তুমি নাও কেন, আরেকটা উপাংশ থাকবে এই দিকে, এই যে এত, এই সোজা বরাবর। আমাদের দরকার হলো এই দুটো উপাংশের মান বের করা। ঠিক আছে? যেহেতু মান বের করা ইয়াসিন ভাই যদি পড়ায় থাকে তাহলে তো সেটা তোমরা জানো। ধরো এটাকে আমি বললাম এটা হলো আমাদের পি ভেক্টর, এটাকে আমি বললাম এটা হলো আমাদের পি ভেক্টর। তাহলে পি ভেক্টরের দুইটা উপাংশ থাকে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। বুঝার সুবিধার জন্য এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, সেটাকে আমি বলতেছি এই যে এইটা, এটাকে আমি বলতেছি পি এক্স। আর এই দিকে যে উপাংশটা সেটাকে আমি বলতেছি কি? পি ওয়াই। পি এক্স আর পি ওয়াই। আমাদের টার্গেট হলো এই দুটার মান বের করা। এখন তুমি যদি একটা ত্রিভুজ আঁকাও, এই যে উপাংশটা আছে এটাকে যদি তুমি এখানে নিয়ে আসো, তাহলে তুমি এখানে একটা ত্রিভুজ পাচ্ছ।
এখানে আমরা কি পাচ্ছি, একটা ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজটা থেকে কিছু জিনিসের আমি মান বের করবো। তোমরা যা ত্রিকোণমিতিক অনুপাত পড়েছিলাম, সেই ত্রিকোণমিতিক অনুপাত থেকে এটা বলো, এটা যদি পি এক্স হয়, পি ওয়াই ছিল এইটা, সরা এখানে নিয়ে আসলাম, সো এটা হলো আমাদের পি ওয়াই। এই যে বড় একটা ভেক্টর, এই বড় ভেক্টরটা হলো আমাদের পি ভেক্টর, ধরলাম এটা ও আর এইটা পি, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হলো আমাদের ওপি। তাহলে এখানে কস থিটা সমান সমান কত? কস থিটা, কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, সো পি এক্স বাই আমাদের যে ওপি। ওপি মানে কি? ওপি মানে হলো আমাদের পি ভেক্টরটা। আবার সাইন থিটা, সাইন থিটা কি? সাইন থিটা হলো আমাদের পি ওয়াই বাই ওপি। কিভাবে পাইলাম? সাগরে সাইনের সূত্র কিভাবে মনে রাখে? সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, তেজপাতা করে দিচ্ছে যাদের জীবন, তারা একটু মনোযোগ দিয়ে পড়ো। ভেক্টরটা, তেজপাতা যেমন তরকারিতে দিলে রান্নাটা অনেক টেস্ট হয়, ভেক্টরটা ভালো মতো বুঝলে অন্য সবগুলো চ্যাপ্টার তোমার অঙ্ক করতে অনেক সুবিধা হবে। এই চ্যাপ্টার যদি না বুঝো, তোমার কাছে যদি তেজপাতাটা না থাকে, অন্য চ্যাপ্টার তুমি যতই কষাও, যতই পানি দাও, যতই মশলা দাও, দেখবা যে একটা ফ্লেভার মিসিং মিসিং মনে হচ্ছে। ঠিক আছে, এই জন্য তেজপাতা মনে হলো ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো এটা। তো সাইন থিটা ইকুয়ালস টু হলো আমাদের পিওয়াই বাই ওপি, কারণ সাগরে যেহেতু লবণ আছে, আমরা সংজ্ঞা মনে রাখি সাগরে লবণ আছে, সো লম্ব বাই অতিভুজ। এটা আমাদের লম্ব আর এটা আমাদের অতিভুজ। সো এখান থেকে তুমি বলতে পারো যে ভাই আমরা তো চাচ্ছিলাম যে পি এক্স এর মান বের করব, পি এক্স এর মান তো এখান থেকে আমরা বের করতে পারতেছি। পি এক্স হচ্ছে আমাদের কত? ওপি গুণন কস থিটা। এখন ওপি মানে কি? ওপি মানে হচ্ছে যে পি ভেক্টরটা, পি ভেক্টরের যে মান, সেই মানটাই তো ওপি, তাই না? তো আমি এখানে ওপি না লেখাই বলতে পারি ভাই এটা পি ভেক্টর। আমি লিখতে পারি, এটা হলো আমাদের পি ভেক্টরের মান। পি এক্স কত আসবে? এটা এপাশে গুণ হয়ে যাচ্ছে, সো ওপি গুণন কস থিটা। ওপি এর জায়গায় আমি লিখলাম পি ভেক্টর, পি ভেক্টরের মান আমি লিখলাম, সো এইটা গুণন কস থিটা। তোমরা হয়তো এগুলো জানো, যেহেতু অনেক জায়গায় ক্লাস হয়েছে, এই জন্য আমি একটু পড়াচ্ছি, তোমার তাহলে ধরতেও সুবিধা হবে। আর পিওয়াই, পিওয়াইটা তুমি এখান থেকে দেখো, এটা এপাশে গুণ হয়ে যাবে। ওপি মানে কি? ওপি মানে হলো পি ভেক্টরের মান, সো আমি বলতে পারি পি গুণন সাইন থিটা। এটা কিন্তু মান, পি ভেক্টরের মান, এটা হলো পি ভেক্টরের মান। সো দেখো উপাংশগুলো যেগুলো, এই উপাংশগুলো অবশ্যই 90 ডিগ্রি বরাবর নিতে হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। এই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কেন নিচ্ছি? যেন পরস্পর 90 ডিগ্রি আকারে থাকে, আমার হিসাব করতে একটু সুবিধা হয়। তো এদের মান কিভাবে বের করবো? সেই মানটাও আমরা এখান থেকে পাচ্ছি, যে একটা হবে পি কস থিটা, একটা হবে পি সাইন থিটা। এখন অনেকে গুলাই ফেলে যে কোনটা পি কস থিটা আর কোনটা পি সাইন থিটা হবে। একটা হবে পি কস থিটা, একটা হবে পি সাইন থিটা। দেখো এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে যদি থিটা অ্যাঙ্গেলটা থাকে, এক্স অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেলটা, এবং এক্স অক্ষের সাথে সবসময় তোমরা থিটা অ্যাঙ্গেলটা নেওয়ার চেষ্টা করবা। যদি এরকম হয় তাহলে এক্স অক্ষ বরাবর যেটা, সেটা হবে কজ। ঠিক আছে, কারণ আমরা সবসময় এক্স অক্ষ বরাবর হিসাব করি। থিটা যে কোনটা, সেটা এক্স অক্ষের কাছে, কাছে, কাছে জন্য কজ, মানে দুটাতে ক আছে যেহেতু, কাছে জন্য কজ। আর ওয়াই অক্ষ যেটা, ওয়াই অ্যাক্সিস থেকে থিটা অ্যাঙ্গেলটা দূরে যেহেতু, এজন্য ওটা হলো আমাদের সাইন। বুঝতে পারছো? সো এটা আমি এভাবে মনে রাখতাম যে কাছে, এক্স অক্ষের কাছে জন্য কজ, আর ওয়াই অক্ষের থেকে দূরের জন্য ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা সাইন ইউজ করি। এখন এই যে এই দুটা জিনিস আছে, এই দুটা জিনিস এদেরকে যদি ভাগ করে দাও, আমি বললাম যে এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ ভাগ 2 নম্বর সমীকরণ যদি দাও, যে 1 ভাগ 2, তাহলে কি পাচ্ছি? 1 কে 2 দিয়ে ভাগ দেবো, অর্থাৎ পি সাইন থিটা ভাগ পি কস থিটা ইকুয়ালস টু পি সাইন থিটা মানে কি? পি ওয়াই। এর সরাসরি লেখা যায় পি ওয়াই বাই পি এক্স। তাহলে এখান থেকে পি পি কাটাকাটি চলে যায়, সাইন থিটা বাই কস থিটা আমার থাকে ট্যান থিটা। ট্যান থিটা কত হয়? ট্যান থিটা হয় আমাদের পি ওয়াই বাই পি এক্স। কেউ আবার মনে করিও না পি আর ওয়াই গুণ আকারে আছে, এমন কিন্তু মনে করা যাবে না। ঠিক আছে, পি ওয়াই দুটা একটা জিনিস, আমরা বুঝাচ্ছি যে এটা ওয়াই অক্ষ বরাবর পি এর উপাংশ, এটা এক্স অক্ষ বরাবর পি এর উপাংশ। আমি একবার যখন পড়াচ্ছিলাম একজনকে, বলছিল ভাই এই দুটা গুণ আকারে আছে তো, এখানে তো পি আর পি কাটাকাটি যায়। না, এটা আসলে পি ওয়াই দুটা একটা জিনিস, পি এক্স এটা একটা জিনিস। ঠিক আছে, এইখানে গুণ আকারে ছিল। ও পি সাইন থিটা, ও
ওপি না, আমি বলতেছি যে ওপি যেটা, ওপি কি, এই বাহুর দৈর্ঘ্য না, এই বাহুটা কি পি ভেক্টর। তো পি মানে আমি বুঝাচ্ছি পি ভেক্টরের মান। ওপি আর পি এটা একই জিনিস, ওটা আমি বললাম, বুঝতে পারছো? পি লেখা যে জিনিস, পি ভেক্টরের মান বলা যে জিনিস, ওপি বলা একই জিনিস। যাই হোক, ট্যান থিটা কাটাকাটি করার পর আমরা এখান থেকে পাইতেছি পি ওয়াই বাই পি এক্স। এখান থেকে তুমি আরেকটা লাইন লিখতে পারো, অনেকে লেখে অনেকে লেখে না, যে থিটা সমান সমান ট্যান ইনভার্স পি ওয়াই বাই পি এক্স, বা ওয়াই অক্ষের উপাংশ ভাগ এক্স অক্ষের উপাংশ। ঠিক আছে, এইভাবে আমরা থিটার মানটা বের করতে পারি। এবং থিটাটা সবসময় এক্স অক্ষের সাথে নিবা, তাহলে হিসাবে অসুবিধা হবে না। অনেক সময় বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, তো তুমি হিসাব নিকাশ করে এক্স অক্ষের সাথে নিয়ে আসিও, তাহলে তোমার হিসাব করতে কি হবে, সুবিধা হবে। হিসাব করতে সুবিধাটাই তো আমরা এত কিছু করতেছি, সো হিসাব করতে যেন গন্ডগোলটা না হয়। এতটুকু তোমরা জানতা, তাই না? এইটুকু তো সব ক্লিয়ার। তাহলে অঙ্কে ঢুকবো, এই জন্য বলতেছি। ক্রস গুণ, ডট গুণ, ক্যালকুলাস হবে, সমস্যা নেই। বললাম না, ভেক্টরটা ওই যে অনেকে বললাম তেজপাতা, ওর সাথে আমি সহমত। ভেক্টরটা তেজপাতার মতোই, তোমার এটা ভালো মতো টাইম দিয়ে যদি না শিখো, ভেক্টর তোমার সবগুলো চ্যাপ্টারে লাগবে। এভরি চ্যাপ্টারে তোমার ভেক্টরের কাজ করা লাগবে, সবগুলো জায়গায়। ফার্স্ট পেপারে যতগুলো জায়গা বলো, সেকেন্ড পেপারে যতগুলো জায়গা বলো, সব জায়গায় চাইলেই ভেক্টর ঢুকায় দেওয়া যাবে। আর ভেক্টর থেকে তোমার তো একটা দুইটা সিকিউ থাকবেই, বুঝতে পারছো? যেহেতু 26 ব্যাচ, একটু আস্তে আস্তে মোমেন্টাম গ্রিপ করো, লাস্টে যখন টার্ন আসবে তখন তারা ধরতে সুবিধা হবে। থ্যাংক ইউ। তোমাদের যখন আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ক্লাস নিয়েছিলাম, ওটা ছিল আমার লাইফের ফার্স্ট লাইভ ক্লাস। আমি জীবনে কখনো ক্যামেরার সামনে আইসা স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলিনি। আমি অনেক রেকর্ড ক্লাস নিয়েছি অনেক জায়গায়, লাইভ ক্লাস কখনো নেই নাই। ওই দুটো ক্লাসে আমি অনেক ঘাবড়ে গেছিলাম যে এরা বুঝতেছে নাকি না বুঝতেছে কিনা। ওই টাইমে ইন্টারনেটের সমস্যা ছিল, ইন্টারনেটের সমস্যা, আন্দোলন হইতেছে, মানে অনেক গ্যাঞ্জাম, আমাদের বুয়েটে আন্দোলন হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল। তোমাদের কমেন্টও দেখতে পাইনি, তোমরা যে বুঝতেছো না এটাও বুঝতে পারিনি। সো ওই ক্লাসে অনেক ইতিহাস হয়েছে। যাই হোক, নতুন করে শুরু করার অপেক্ষায় আছি। এইটুকু যদি বুঝো, তাহলে আমরা কিছু অঙ্ক করবো। অঙ্ক না করলে দেখবা যে সুদস্ত হবে না। তোমরা এই যে ফর্মুলা টর্মুলা দেখছো, ভাই সব বুঝছি, ভাই সব কিছু ক্লিয়ার, কিন্তু অঙ্ক করতে যাই ভাই পারতেছি না, কারণ প্র্যাকটিস করতে হবে। তোমরা যতই পড়াশোনা করো, যত থিওরি পড়ো, যত কনসেপ্ট পড়ো, যা কিছু পড়ো, একটা জিনিস মনে রাখবা, প্র্যাকটিস যত বেশি করবা তত ভালো হবে। ফিজিক্সে বইটা উল্টে উল্টে ফর্মুলা দেখাচ্ছে, বইটা উল্টে উল্টে থিওরি দেখাচ্ছে, ওই থিওরির কয়েকটা অঙ্ক করা ভালো। আমার যখন মনে হইতো যে আমার এই চ্যাপ্টারটা রিভিশন করা দরকার, আমি কখনো থিওরি পড়তাম না, কখনো ওই থিওরি দেখিনি। আমি অঙ্ক বের করতাম যে কোন কোন অঙ্ক থাকতে পারে যেটা আমি করতে পারি। টেস্ট পেপারে কোনো অঙ্ক আছে নাকি, বইয়ে কোনো অঙ্ক আছে নাকি। আমার রুমমেট হোস্টেলে থাকতাম, যেহেতু আমার রুমমেটের থেকে অন্য রাইটারের বই নিতাম, নিয়ে ওখান থেকে কয়েকটা অঙ্ক করতাম। অঙ্ক করলে অবশ্যই থিওরি না জানলে অঙ্ক করা যায় না। কোনো অঙ্ক করতে গিয়ে বেঁধে গেলে বুঝতে পারি এই থিওরিতে সমস্যা, ওই থিওরিটা পড়তাম, এভাবে রিভিশন করতাম। ফিজিক্সটা এভাবে রিভিশন করো। হ্যাঁ হ্যাঁ, ঝড় বৃষ্টি হচ্ছিল, সরি, ঝড় বৃষ্টি হচ্ছিল ওই দিন। যাই হোক, তো ফিজিক্সটা তুমি এইভাবে রিভিশন করো, তাহলে দেখবা যে প্র্যাকটিস করে করে রিভিশন করলে অনেক ভালো মনে থাকবে তোমাদের। আচ্ছা, তো অঙ্ক আমি যাই। এই অঙ্কটা দেখো, এটা কোনো একটা জায়গায় আসছিল, বিশ্বাস করবা কিনা জানি না, একটা অ্যাডমিশনে আসছিল, আমি লিখতে ভুলে গেছি কোন অ্যাডমিশনে। এখানে কি বলছে যে একটি ভেক্টর রাশির মান 36 একক। প্রশ্ন যখন পড়বা, প্রশ্ন পড়ার সাথে সাথে কি ইনফরমেশনগুলা হাইলাইট করে রাখবা বা মার্ক করে রাখবা। সো এখানে পাইলাম কি, মান 36 একক। আমার অভ্যাস ছিল এটা লেখার পর আমি উপরে লিখে রাখতাম যে মান মানে কি। যদি কোনো ইউনিট থাকতো, যেমন ওজন হইলে আমি উপরে ডাব্লিউ লিখে রাখতাম, ভর হলে এম লিখে রাখতাম, বুঝতে সুবিধা হতো। যাই হোক, তো একটি ভেক্টরের রাশির মান 36 একক, একটা ভেক্টরের মান দেয়া আছে। এক্স অক্ষের সাথে এটি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের সাথে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি এটা কি, এটা হলো থিটা, এটাই হলো আমাদের থিটা, লিখে রাখলাম। তোমাকে বলা হয়েছে ভেক্টরটিকে স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করো। ভেক্টরটি কি করো, স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করো। আচ্ছা, এর আগে একটা ছোট্ট একটা জিনিস শিখাই দিই, তোমরা হয়তো জানো, মানে ইয়াসিন ভাই তোমাদের পড়ানোর কথা, বাট আমি তাও একটু বলে দিই, কেউ যদি হয়তো বাই চান্স না জানো, সেজন্য একটু খেয়াল রাখো যে বাই চান্স তুমি না জানো, এক্স অক্ষ বরাবর কোন একটা ভেক্টর আছে কিনা সেটা প্রকাশ করা হয় আই ক্যাপ দ্বারা। এটা তোমাদের ইয়াসিন ভাইয়া আয়তকার একক ভেক্টর পড়ানোর সময় পড়াইছে। আমি একবার রিভিশন করে দিচ্ছি, যেন মানে যারা ক্লাস করো নাই, আমি ভাবছিলাম সবাই ক্লাস করবা,
কিন্তু যেহেতু ক্লাস করো নাই, সো আমি কয়েকজনের জন্য দেখাই দিচ্ছি যে এটা হল এক্স অক্ষ বরাবর বোঝানোর জন্য আই ক্যাপ ইউজ করি, ওয়াই অক্ষ বরাবর বোঝানোর জন্য জে আর উপরে একটা ছোট একটা চিহ্ন, এটাকে বলে ক্যাপ, অনেকে বলে হ্যাট, জে ইউজ করি। কারণ সবসময় তো বলতে পারি না যে এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। এত বড় লাইন না লিখে আই লিখলে বোঝা যায় এক্স অক্ষ বরাবর, জে লিখলে বোঝা যায় এটা ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তোমরা জানতা, যদিও কয়েকজন জানতো না, তাদেরকে বললাম। তো ভেক্টরটিকে স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে বলতেছে। তো প্রথমে দেখো ভেক্টরটির এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই স্থানাঙ্ক বরাবর তার উপাংশগুলো বের করো। সো ধরি ভেক্টরটা পি, ঠিক আছে, ধরলাম ভেক্টরটা পি। তাহলে পি এর যে মান, পি এর মান দেওয়া হচ্ছে 36 একক, 36 ইউনিট। আমি বের করবো পি এক্স। পি এক্স সমান সমান কত? পি কজ থিটা। থিটার মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। সো 36 গুণন কজ 30 ডিগ্রি। আবার পি ওয়াই, পি ওয়াই সমান সমান কত? পি সাইন থিটা। এক্স এর জন্য কজ, ওয়াই এর জন্য সাইন। এটা কত আসবে? 36 সাইন 30 ডিগ্রি। এটা যদি একটু হিসাব করো, অনেকে অ্যান্সার দিয়ে দিছো, ভেরি গুড। কজ 30, এটা তো আসে 18√3 এত ইউনিট। এটা কত আসবে? এটা আসবে 36 গুণন সাইন 30, এটা আসবে 18, এটা আসবে 18 ইউনিট। এই সজীব, তুমি কি অ্যান্সার দিছো? 15√3 মিলে নাই তো? নাকি ক্যালকুলেশন মিস্টেক করছো, টাইপিং মিস্টেক করছো? আমাকে তোমরা ভাইয়াই বলবো, আমাকে স্যার বলবা না। আমার মানে স্যার কেমনে হয়? আমাকে দেখে তোমার স্যার মনে হয়? আমার দেখলে মনে হয় তোমাদের সাথে ক্লাসে যদি বসি কেউ বুঝতে পারবে না আমি টিচার, কেউ বুঝতে পারবে না, গ্যারেন্টি, লিখে দিচ্ছি। তো ভাইয়া রাখবে, আমার ভালো লাগে। স্যার আসলে অকওয়ার্ড লাগে, যে বয়স হয়ে গেল, এত কোচি একটা মানুষ। সো আমি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা বের করছি, ঠিক আছে, দুইটা বের করছি। এখন আমাকে বলছে ভেক্টরটিকে স্থানাঙ্ক অবস্থায় প্রকাশ করো। তো তোমরা জানো একটা ভেক্টর মানে কি? একটা ভেক্টর হলো দুটা উপাংশের যোগফল, দুইটা উপাংশের যোগফলই হলো একটা ভেক্টর। সো তুমি পি ভেক্টরটা লিখবা যে পি ভেক্টর এটা হলো এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আছে, এটা আমি কিভাবে বুঝবো এক্স অক্ষ বরাবর উপাংশ? এক্স দেখে না, এটা তো মান বোঝায়, আই ক্যাপ দেখে, প্লাস পি ওয়াই, এটা তো ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান, কিন্তু এটা যে ওয়াই অক্ষ বরাবর, এটা প্রকাশ করবে কে? যে বরাবর। বুঝো নাই, তাই না? এখনই বুঝবা, যদি মানটা বসাও তাহলেই বুঝবা। এক্স অক্ষ বরাবর আছে 18√3 একক। সো 18√3 একক এক্স অক্ষ বরাবর মানে আই ক্যাপ, প্লাস 18 একক কোন অক্ষ বরাবর? কেমনে বুঝবো এটা? দেখে বুঝার কোনো ওয়ে আছে? নাই। এই জন্য একটা চিহ্ন দিতে হবে, সেটা হলো ওয়াই অক্ষ বরাবর যেহেতু, সো জে ক্যাপ। বুঝতে পারছো? সো এটা হলো আমাদের পি ভেক্টর। ডান, সে না? অনেক সহজ অঙ্ক না? খুবই সহজ অঙ্ক, অনেক সহজ। এই অঙ্কটা যদি অ্যাডমিশনে আসে, তুমি দেখে আগে 10 মিনিট হাসবা, না 10 মিনিট হাসবা না, এতক্ষণ হাসবা, 10 সেকেন্ড হাসবা, হেসে তারপর ধাম ধাম করে অঙ্ক করে ফেলবা। এরপর অঙ্কটা দেখো, এইটা একটু ট্রিকি ছিল, বাট তোমাদের জন্য তুমি অভ্যস্ত হও সেজন্য তোমাকে দিছি। এটা দেখো অনেক সহজ। প্রশ্ন পড়বা আর অপশন মানে ইনফরমেশনগুলো মার্ক করবা। একটি ভেক্টর রাশির মান 10 একক, দেখার সাথে সাথে মার্ক করে ফেলবা, 10 একক মান দেয়া আছে। ওয়াই অক্ষের সাথে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে 60 ডিগ্রি, এটা আমাদের কি থিটা? ভুল, এটা তো থিটা না, এটা ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওয়াই অক্ষ, আমাদের শর্ত ছিল এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করতে হবে, বুঝতে পারছো? সো এটা কিন্তু ভুলটা করিও না। অনেক সময় আসে ওয়াই অক্ষ দেওয়া থাকে, আমরা আবেগে আপ্লুত হয়ে বলছি না 10 সেকেন্ড হাসতে, এটা দেখে 10 সেকেন্ড হাসে, তারপরে অঙ্ক করে ফেলে। ভুল হয়। তোমার আগে বুঝতে হবে যে ওয়াই অক্ষের সাথে আছে, এই ক্রিটিক্যাল জিনিসগুলো পড়তে হবে। তো ভেক্টরটা একটু আঁকাই, তোমার বুঝতে সুবিধা হবে। একবারই আঁকাবো, এর পরের বার থেকে তোমরা নিজেরাই বুঝবা। যে এটা যদি হয় এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে, ঠিক আছে। আর মূল যে ভেক্টরটা, সেই ভেক্টরটা মনে করো এই যে এইটা, এটার রং আমি দিলাম সাদা। এখন তোমাকে বলছে যে ভাইয়া এইখানে ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি। তো তুমি যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো, তোমার যেহেতু দুটা হাত আছে, দুটা নাক আছে, দুটা কান আছে, আচ্ছা নাক কয়টা? একটা, আচ্ছা। তো তুমি এটা দেখেই বুঝতে পারবা যে এখানে 30 ডিগ্রি হবে। আসলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30, আর 60 দুটা মিলে 90 ডিগ্রি।
সো তুমি এখানে ছোট করে লিখে ফেলবা যে ভাইয়া আসলে 60 না, আমার থিটা যেটা, থিটা হলো আমার 30 ডিগ্রি। তারপরে এটা সুন্দর মতো একটা মার্ক করে ফেলবা, এই যে শ্যাঙ্ক একটা বক্স হয়ে গেল। তাহলে আমি সব কিছু এখন জানি। সো ভেক্টরটিকে স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করার জন্য তো আমি বললাম যে ধরি তাহলে ভেক্টরটা হলো পি, পি এর মান দেওয়া আছে 10। আমি বের করবো পি এক্স। পি এক্স অনেক সহজ, পি কজ থিটা ইকুয়ালস টু হবে আমাদের কত, 10 কজ 30। এটা হিসাব করবো কত আসবে, একটা আসবে পি ওয়াই, সেটা আসবে পি সাইন থিটা, মানে কি 10 সাইন 30। এটা হিসাব করবা, এখানে একটা মান আসবে। হয়ে গেছে তোমাদের অলরেডি। আমি তাহলে কিন্তু হিসাব করলাম না, আমি তোমাদের বিশ্বাস করলাম যে এটাই অ্যান্সার আসে। তাহলে একটা আসবে 5√3। আমি কিন্তু তোমাদের অ্যান্সার দেখে বলছি, আমি কিন্তু হিসাব করি নাই, এত ইউনিট। আর আরেকটা কত আসবে 5। এখন তো দেখলাম আই যে বসায় দিয়ে দিছে, বাহ সেই সাবাস। তাহলে তোমাদের যে পি ভেক্টর, পি ভেক্টর কত আসবে, 5√3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। পয়েন্ট দিয়ে যে লিখছো আসাদুল ইসলাম 8.66 আই প্লাস 5 জে, পয়েন্ট দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তবে রুট দিয়ে লিখলে দেখতে সুন্দর লাগে, যে আরে অনেক জটিল করে লিখছে, সুন্দর লাগে, জিনিসটা ভাব আসে। সো এটা হলো আমাদের অ্যান্সার। এটাও কিন্তু অ্যাডমিশনে আসা প্রশ্ন, এটাও অ্যাডমিশনে আসা প্রশ্ন, এবং এটা আসার সম্ভাবনা বেশি, কারণ এখানে একটা ছোট্ট একটা প্যাচ ছিল। দেখো তোমাকে কি বলছে যে পি ভেক্টর দেওয়া আছে, এই অঙ্কটাই করলাম না, এটাই তো করলাম। আচ্ছা, ভেক্টরটার মান ও দিক হিসাব করো। আগের অঙ্ক যারা করছে তারা তো জানো মান 10 আসবে, মান তো কত আসবে, 10 আসবে। আচ্ছা, সো পি ভেক্টরটা এটা মানে কি, এখানে কি আছে, এটা এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তার মানে ভেক্টরটা এইরকম যে ভেক্টরটা এক্স অক্ষ বরাবর এটা, ওয়াই অক্ষ বরাবর এইটা। তোমাকে বলা আছে এক্স অক্ষ বরাবর 5√3 একক, ওয়াই অক্ষ বরাবর 5 একক। এটা যে লব্ধি, সেই লব্ধিটাই তো সেই ভেক্টরটা। তোমাকে মানে আলটিমেটলি বলছে এই লব্ধি এর মান কত, লব্ধি এর মানটা জিজ্ঞাসা করছে, বুঝতে পারছো? সো লব্ধি এর মান বের করা তো অনেক সহজ। ধরি এটা পি ভেক্টর, মানে পি ভেক্টর দেওয়াই আছে, তাহলে পি ভেক্টরটার যে মান, পি ভেক্টরটার যে মান, সে মান কত হবে, 5√3 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার রুট। ঠিক আছে না? এই যে 90 ডিগ্রি আকারে যদি দুটো ভেক্টর থাকে তাহলে তার লব্ধির মান এত। সো এটা হিসাব করলে আমাদের 10 আসবে। মানে আগের অঙ্কে আমরা দেখছি এটা 10 আসে, 10কে ভাগ করেই 5√3 আর এটা আসে, তাই না? আচ্ছা, এইটুকু তো হইলো। এখন আমার দিক হিসাব করতে হয়, এটা মান বের করছি, আমাকে বলছে দিক হিসাব করো। দিক কেমনি হিসাব করে, দিক হলে এই যে এটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা, এটা এক্স এটা ওয়াই, তাই না? 30 ডিগ্রি আসে, আসো দেখি করে দেখি। 10টার সময় বাংলা ক্লাস আজ প্লিজ এই পর্যন্তই থাকে। এই মিয়া তুমি 45 মিনিটে কোনো ক্লাস শেষ হয়? একটা ক্লাস তাহলে তোমার রেকর্ড করতে হবে, হয় এই ক্লাস রেকর্ড করে ওই ক্লাস লাইভ করতে হবে, অথবা এই ক্লাস লাইভ করে ওই ক্লাস রেকর্ড করতে হবে, কারণ আই হ্যাভ নো আদার অপশনস। আচ্ছা, তো থিটা বের করতে হবে। এখন থিটা সমান সমান আমরা দেখছিলাম কি, tan ইনভার্স পি ওয়াই ডিভাইড বাই পি এক্স, তাই না? পি ওয়াই ডিভাইড বাই পি এক্স। তাহলে এটা হিসাব করলে কত আসবে, tan ইনভার্স পি ওয়াই কত দেওয়া আছে 5, আর এখানে আছে 5√3। সো সম্ভবত 30 ডিগ্রি আসে, তোমরা লিখছো, সাবাস। সো এটা আসবে আমাদের 30 ডিগ্রি। তোমরা তো এত ভালো পারো, তোমরা যদি এটা ধরে রাখতে পারো কত যে ভালো করবা, কিন্তু তোমরা তো ধরে রাখবা না। ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে, ওরা ধরে রাখতে পারে না। ধরে রাখিও, ভালো করবা। একসময় যাই মনে হবে আর এখনো সময় আছে, এতদিন ধরে পড়তেছি, 1 মাস যদি গ্যাপ দেয়, 2 দিন যদি চিল দিয়ে কি হবে? 2 দিন হয়ে যাবে 2 সপ্তাহ, 2 সপ্তাহ হয়ে যাবে 2 মাস, তারপরে দেখবে সামনে পরীক্ষা। আল্লাহ, এই জন্য ধরে রাখতে হবে, তাহলেই হবে। এই ভেক্টরটার মান ও দিক হিসাব করো। এখানে খালি একটা ছোট্ট একটা আলাদা জিনিস, সেটা হলো এই যে 2, এটা হলো এক্স অক্ষ বরাবর উপাংশ, কিউ যেহেতু, সো এটা হবে আমাদের কিউ এক্স 2।
আর এখানে কি আছে 1 না, এখানে আছে -1। এই দেখো এখানে কিন্তু -1 আছে, ঠিক আছে। সো এখানে আমাদের আছে -1, এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু -1। যদি এমন থাকতো যে 2i ক্যাপ -5j ক্যাপ, তাহলে আমি বলতাম যে এটা হলো 2 আর এটা হলো -5, ঠিক আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে মাইনাস কোন কোন জায়গায় আছে, মাইনাসটা কিন্তু ধরতে হবে। সো -1 এইটা হলো আমাদের কিউ ওয়াই, বুঝতে পারছো। এবার বলছে মান ওদের হিসাব করো। মান তোমরা পারবা, মান পারবা না? মান তো তুমি বের করতে পারবা। কিউ ভেক্টর এটার মান যেটা হবে সেটা হবে দুটো উপাংশের যোগ, বর্গের যোগফলের বর্গমূল। বলতে অনেক ওয়ার্ড শোনায়, দেখতে অনেক ইজি লাগে। সো কিউ এক্স হোল স্কোয়ার প্লাস কিউ ওয়াই হোল স্কোয়ার, এটার রুট। এটাই তো, এটা হিসাব করলেই তোমাদের চলে আসবে। একটা আসে আমাদের 2, সো 2 স্কোয়ার, আর একটা হলো -1 স্কোয়ার রুট। এটা কত 4, এটা কত 1, 4 আর 1 5, সো এটার মধ্যে √5। আর আমাদের যদি থিটা কত আসবে, tan ইনভার্স আমাদের কিউ ওয়াই, উপরে ওয়াই নিচে এক্স, এটা মনে রাখিও তাহলেই হবে। এখানে মাইনাস দেখে ঘাবড়া যেতে পারো যে ভিতরে মাইনাস কেন, আসুক, শোনো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। মাইনাস মানে কি বোঝায় যে দেখছিলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষের পজিটিভ, এটা ওয়াই অক্ষের পজিটিভ, এদিকেও তো অক্ষ আছে এক্স অক্ষের নেগেটিভ, এদিকেও তো অক্ষ আছে ওয়াই অক্ষের নেগেটিভ, ওই দিকগুলোতে আমাদের নেগেটিভ আসে। সে যাই হোক, তোমার এত কিছু চিন্তাই করতে হবে, তুমি জাস্ট মান বসাবো। এটা মান বসাইলে আসবে আমাদের tan ইনভার্স কত আসে রে, -1/2, এবং এটা আসবে -26.56 ডিগ্রি। একজনের আসছে 153.43। ঠিক মতো মান বসাইছো? আগের স্লাইডটা আরেকটু শো করেন। আচ্ছা, তোমাদের যে 153.43 ঠিক মতো মান বসাইছিল কিনা দেখি তো, ক্যালকুলেটরের মান বসাই। tan ইনভার্স -1/2 -26.56 আসে, ঠিক আছে। সো মাইনাস এটাই আসবে। কেন আসবে একটু ব্যাখ্যা করব। তোমরা হয়তো মনের মধ্যে লুকায়িত একটা সন্দেহ নিয়ে আসছো যে এটা কেন আসতেছে এরকম। আচ্ছা, এই স্লাইড না তো, এই স্লাইড, হ্যাঁ। মনের মধ্যে হয়তো সন্দেহ নিয়ে আসছো যে মাইনাস কেন আসছে, একটু বোঝার চেষ্টা করো এটা মানে কি। এক্স অক্ষ বরাবর আছে 2, ওয়াই অক্ষ বরাবর -1। একটু চিত্রটা আঁকাইলে তুমি বুঝতে পারবে ভালো মতো। এক্স অক্ষ বরাবর এটা কত 2, তার মানে এক্স অক্ষের পজিটিভ দিকে 2, ঠিক আছে। আর কি ওয়াই অক্ষ বরাবর -1, ওয়াই অক্ষের এটা পজিটিভ, -1 তার মানে কি নিচের দিকে আছে। সো ওয়াই অক্ষের দিকে -1, এইটা। এই বাঁকা হইলি কেন, সোজা হও ছোট্ট বন্ধু, হ্যাঁ। এই চলে গেলে কেন, সোজা হও, হ্যাঁ। আচ্ছা, এটা হলো সাদা। সো দেখো এখন এদের লব্ধি করলে লব্ধিটা কোন দিকে আসবে, লব্ধিটা অবশ্যই নিচের দিকে আসবে। এটা ত্রিভুজ, এইটা আসবে আমাদের লব্ধি, তাই না। এটা অবশ্যই নিচের দিকে, একটু বেশি বড় হয়ে গেছে। এটা আসবে এইটা। এখন এক্স অক্ষের সাথে কোণ হলো যে থিটা। এখন তোমরা হয়তো অনেকে জানো না, থিটা উপরের দিকে হিসাব করলে পজিটিভ হয়, উপরের দিকে হিসাব করলে পজিটিভ হয়, নিচের দিকে হিসাব করলে নেগেটিভ হয়। এই জন্য -26.56 আসছে, ঠিক আছে। যাদের ক্যালকুলেটরে অন্য মান আসছে, তা তোমরা একটু ক্যালকুলেটর একটু বাইরে দিয়ে অফ করে ভালো মতো ভ্যালু বসায় চেক করো, ঠিক আছে। এটা অনেকভাবে বের করা যায়। অনেকে যে এইভাবে হিসাব করে, এইখানে অ্যাঙ্গেলটা হিসাব করে। সো এইখানে অ্যাঙ্গেলটা হিসাব করলে 330-এর মতো কিছু একটা আসবে, আর এইখানে অ্যাঙ্গেলটা হিসাব করলে -26 এরকম কিছু আসবে, বুঝছো। এটা তোমরা চিত্র আঁকা ক্লিয়ার হতে পারো যে অনেকের অন্যরকম ভ্যালু আসে তো। সো তোমরা যদি গ্যাঞ্জাম হয়, তোমরা একটা চিত্রটা আঁকাইলেই আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এখন দেখো এখানে কি বলছে, এটা একটা এমসিকিউ ঢাকা বোর্ড 22-এর। এই ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। খেয়াল রাখবা, এখানে কিন্তু বলছে ওয়াই অক্ষের সাথে। সো এইটা হলো আমার এ এক্স, এইটা হলো আমার এ ওয়াই। সো যে থিটা মানে কি, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। যে ভেক্টর যদি এরকম হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়,
আমাকে বলছে উপরের এই অ্যাঙ্গেলটা বের করতে। সো আমি আগে কি করব, আমি এখান থেকে থিটা বের করব, এরপরে 90 ডিগ্রি থেকে থিটা বাদ দিলে এটা পেয়ে যাবো। এটা তো বুঝতে পারছো তাই না? একটু পানি খেয়ে দাঁড়াও। আচ্ছা তোমরা অ্যান্সার করো তো এটা দেখি। ম্যাক্সিমাম বলতেছো বি, একজন বলছো সি। আমি আসলে নিজেও জানি না কোনটা উত্তর, করে দেখতে হবে, এটা করে দেখি আমি। তো অনেক সহজ এটা। এটা tan ইনভার্স 2√3 ডিভাইড বাই 2, তাই না? এটা হলো আমাদের থিটা। এটা tan ইনভার্স √3 মানে তো 60 ডিগ্রি আসার কথা, এটা আসবে আমাদের 60 ডিগ্রি। সো থিটার হলো 60 ডিগ্রি, আমাদের তো থিটা চাই নাই, আমাকে তো থিটা চাইনি, চাইছে এইটা। এটা কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা। সো 90 মাইনাস 60 মানে তোমাদের 30। যারা যারা 30 ডিগ্রি অ্যান্সার উত্তর দিছো, বি বলছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের পক্ষ থেকে একটা মিষ্টি খেয়ে নাও। তোমাকে ক্লাস শেষে এখানে একটা মিষ্টির ছবি দেখাবো আমার ফোনে, ওটা খেয়ে নিবা, তাহলেই হবে। সো এরপরে আমাদের অঙ্ক শেষ, নতুন একটা টপিকে আমরা এখন ঢুকতেছি। উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ ও বিয়োগ। আমরা এর আগেই দেখছি তাই না, প্রথম দিকে যে দুটো ভেক্টরকে যখন আমরা উপাংশে ভাগ করে ফেলছি তখন এদেরকে যোগ করাটা অনেক সুবিধাজনক হয়েছে। তখন আমরা দেখছি যে যোগ করতে আমাদের সুবিধা হয়, তখন আমরা কি দেখছি যে যোগ করতে আমাদের অনেক সুবিধা হয় উপাংশে ভাগ করে ফেললে। এখন আমরা ওই যোগটা নিয়ে একটু প্র্যাকটিক্যালি শিখবো। ভাগ করা তো শিখে ফেলছি যে একটা ভেক্টরকে দুটো অংশে কেমনে ভাগ করতে হয়, ইজি পিজি, ভেরি ইজি। এখন ভাগ তো করে ফেলছি, এটা দিয়ে আমরা যোগ করব, ঠিক আছে? সো ধরো দুটো আমি ভেক্টর নেই, দুটো আমি ভেক্টর নিচ্ছি। ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তারপরে ধরো এইটা আরেকটা ভেক্টর, ঠিক আছে? এই দুটো ভেক্টরের এখন দুটো উপাংশে ভাগ করে ফেলবা। রংটা সাদা নেই, কি রং নেবো? সাদা। আচ্ছা সাদাই নিচ্ছি এখানে, হ্যাঁ। আচ্ছা তাহলে এদিকে আর আসবে একটা ভেক্টর, সাবাস। এদিকে আসবে একটা ভেক্টর, দুটো উপাংশে আমি ভাগ করছি। দেখো উপাংশ যখন ভাগ করে ফেলছি, এই ভেক্টরটা কিন্তু এক্সিস্ট করে না, এখন দুটা উপাংশে ভাগ করে ফেলছি। সো এটা আর এক্সিস্ট করে না, এখন এই দুটা ভেক্টর খালি আছে। তাও আমি রাখলাম, তবে তোমরা মনে মনে বুঝে নিও যে এই ভেক্টরটা আর এক্সিস্ট করে না, ভাগ করে ফেলছি, এটাকে কেটে ফেলছি। এইটাকেও কেটে ফেলা যাবে, ভাগ করে ফেলা যাবে। যেমন এটা হবে একটা ভেক্টর, আসছে আসছে আসছে, আর আরেকটা ভেক্টর হবে, এই তুই আসিস কেন, এই যে আরেকটা ভেক্টর হবে এইদিকে, হয়েছে সমান, হ্যাঁ হয়েছে। সো এই দুটো ভেক্টরকে আমি দুটো অংশে ভাগ করে ফেললাম। এটা আমি রং চেঞ্জ করে দিই, নাহলে তোমরা উলট পালট করে ফেলবে। এটা আমি হলুদ দিলাম, এটা আমি হলুদ দিলাম। আহা কই গেল? এখন যদি এই দুটো ভেক্টর তোমাকে বলি যে ভাইয়া এই ভেক্টর আর এই ভেক্টরটা যোগ করো, তোমার কিন্তু অনেক ফেটে যাবে, অনেক মানে কষ্ট হবে। তোমার বলতে হবে ভাই অ্যাঙ্গেল কত, আমি তো কিছুই জানি না, অনেক সমস্যা হবে। তোমার এভাবে চিত্র আঁকাইতে হবে যে ঠিক আছে এটা এখানে বসাইতেছি, এটা এখানে বসাইলাম। তারপর তুমি যখন এটা নিয়ে যাবা, এইটাকেও তোমার এখানে নিয়ে যেতে হবে যে ঠিক আছে ভাই এটাও এখানে বসাইলাম। এখন বহুভুজ সূত্র বা ত্রিভুজ সূত্র ইউজ করতে হবে। ত্রিভুজ সূত্র ইউজ করলে তোমার যে লব্ধিটা বা যোগফলটা আসে এই রকম, এটা আসে না। এটা রংটা চেঞ্জ করে আমি দিলাম ধরো, আচ্ছা। এই কাজটা তুমি কিন্তু অ্যাঙ্গেল না জানলে করতে পারবে না, অ্যাঙ্গেল তোমার জানা লাগবে। তো অ্যাঙ্গেল জানার চেয়ে আমি উপাংশের হিসাব করে ফেলতে পারি। মানে যদিও বা তোমার উপাংশে ভাগ করতে একসময় অ্যাঙ্গেল জানা লাগবে, বাট উপাংশে ভাগ করে ফেললে তোমার হিসাবটা অনেক সুবিধাজনক হয়। আমরা একটু উপাংশটা দেখি, যদি একবার দেখছি এই উপাংশটা আমরা নিয়ে আসি, এইটা এখানে নিয়ে আসলাম। তারপরে এই যে এক্স অক্ষ বরাবর আরেকটা উপাংশ আছে, এটা আমরা নিয়ে আসি, এটা আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আবার এই যে উপাংশ, এটা ওয়াই অক্ষ বরাবর এখানে নিয়ে আসলাম, বা এটা পরে আনি। বন্ধু তুমি এখানে ফেরত আসো, তোমাকে পরে নিয়ে যাচ্ছি আমি, আগে সাদাটা নিয়ে যাই। সাদাটাকে আমি এখানে নিয়ে আসলাম, এরপরে আমি হলুদটাকে নিয়ে যাচ্ছি এখন। সো উপাংশগুলো কিন্তু দেখো এক লাইন বরাবর আমি বসাইছি, এক্স অক্ষগুলো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষগুলো ওয়াই অক্ষ বরাবর। আমার যোগ করতে এখন সুবিধা হবে।
যোগ করতে এখন অনেক সুবিধা হবে। সো দেখো এই ভেক্টর যোগ করলে এই বড় একটা ভেক্টর পাবো, এই ভেক্টর যোগ করলে এই বড় এই ভেক্টরটা পাবো। ঠিক আছে না? একটু নেট প্রবলেম হচ্ছে তাই না? আমার এখানেও দেখাচ্ছে যে চেক ইউর ইন্টারনেট কানেকশন। আশা করি ঠিক হয়ে যাবে, ঠিক আছে, আশা করি ঠিক হয়ে যাবে। যাই হোক, তো এই দুটো ভেক্টরকে আমি এইভাবে যোগ না করে, আমি তো জানি যে এই দুটো ভেক্টরকে যোগ করলে এই যে লাল ভেক্টরের মতো আমি লব্ধি ভেক্টরটা পাবো। এটা বোঝার জন্য আঁকছি যে ঠিক আছে আমার অ্যান্সারটা লাল ভেক্টরের মতো আসবে, কিন্তু আমি এইভাবে যোগ না করে আমি উপাংশগুলোকে দেখলাম। এবার দেখো উপাংশগুলো দেখো, এই একটা উপাংশ, এই একটা উপাংশ, বা এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এদেরকে লব্ধি করলে কি হয়? এদেরকে লব্ধি করলেও দেখো ওই যে ওই রকমই আসবে। এই যে এখানে একটা সামুদ্রিক আঁকো, একটু উঁচু হয়ে গেছে, একটু নিচে আসবে এটা। আর এখানে একটা সামুদ্রিক আঁকো, ঠিক আছে, এইটা একটু এইদিকে আসবে। তাহলে যেহেতু আমি মাপ নিয়ে আঁকাই নেই, মোটামুটি হাতের দেখা আঁকাইছি, সো মোটামুটি তুমি বুঝতে পারতেছো যে আমি যদি উপাংশ নিয়ে হিসাব করি তাও একই জিনিস আসে। সো এইটা এত কাহিনী আসলে তোমার লাগবে না, এত কাহিনী আসলে তোমার করতে হবে না। তোমার খাতায় এখান থেকে এইটুকুই বুঝতে হবে যে একটা ভেক্টরকে সরাসরি যোগ না করে তুমি যদি উপাংশে ভাগ করে ফেলো এক্স অক্ষ ওয়াই অক্ষ, তখন সেগুলোকে যোগ করলেই হয়ে যায়। সো যদি এরকম থাকে যে একটা ভেক্টর এ ভেক্টরকে তুমি ভাগ করে বলতে পারো যে ভাইয়া এ ভেক্টরকে আমি ভাগ করে লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। আমি বলবো হ্যাঁ তুমি লিখতে পারো। তুমি বলতে পারো ভাইয়া আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, এটাকে আমি লিখতে পারি বি এক্স আই ক্যাপ এবং বলতে পারি বি ওয়াই জে ক্যাপ। আমি বলতেছি হ্যাঁ তুমি এটাও বলতে পারো। তুমি বলতে পারো যে ভাই তাহলে আমি যদি এ আর বি যোগ করতে চাই, তাহলে আমাকে এত ছবি টবি না আঁকায় যদি আমি জানি উপাংশগুলো কত কত, আমি উপাংশগুলোই যোগ করে দিতে পারি। বলবো যে হ্যাঁ তুমি করতে পারো। তো তুমি লিখতে পারো যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ। এখানে যদি বলতে পারো যে ভাইয়া তাহলে আমি আই ক্যাপ জে ক্যাপ কমন নিতে চাই, আমি বলবো হ্যাঁ কোনো সমস্যা নেই, কমন তো অবশ্যই নেওয়া যায়। তুমি এখান থেকে আর এখান থেকে আই ক্যাপ কমন নিলা। কর্ণটা ত্রিভুজ কেন? কর্ণটা ত্রিভুজ কই গেল? আচ্ছা যাই হোক, তুমি এখান থেকে আই আর এখান থেকে আই যদি তুমি কমন নাও, যদি আই ক্যাপ তুমি কমন নাও, তুমি কি পাবা? এ এক্স প্লাস বি ওয়াই। আবার বাকি জায়গা থেকে যদি তুমি জে ক্যাপ কমন নাও, তুমি কি পাবা? জে ক্যাপ কমন নিলে এ ওয়াই প্লাস বি ওয়াই। ওই জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখতেছি, এই যে এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স বি ওয়াই, এ ওয়াই প্লাস বি ওয়াই, এই যে এ ওয়াই প্লাস বি ওয়াই, এদেরকে যদি যোগ করো, এই যে এদেরকে যদি একসাথে যোগ করো, তাহলে আমার নতুন ভেক্টরটা পাওয়া যায়। বুঝতে পারছো? কর্ণটা ত্রিভুজ কেন প্রশ্নটা বুঝি না, একটু মানে বুঝায় বললে ভালো হইতো। তো যদি তোমার দুটা ভেক্টর দেওয়া থাকে যেটার উপাংশে ভাগ করে দেওয়া আছে, যেমন সাধারণত ভেক্টর পরীক্ষা যেভাবে দেওয়া থাকে বীজগণিতিকভাবে, যোগ করতে হলে তোমার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল হিসাব করতে হবে না। যদি তুমি উপাংশ জানো, তুমি জাস্ট নর্মাল যোগ করবা, আই কমন নিবা, তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে আমাদের যোগফল। ঠিক আছে? বিএক্স হবে, বিএক্স হবে কোথায়? ও হ্যাঁ হ্যাঁ বিএক্স হবে, বিএক্স হবে, বিএক্স। এক্স অক্ষগুলো একসাথে যোগ করবো, ওয়াই অক্ষগুলো একসাথে যোগ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আবার আমরা একটু অঙ্কে আসি। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, যোগ যেমন তুমি এভাবে করতে পারতেছো, তুমি নর্মালভাবে তখন বুঝতে পারো যে উপাংশে ভাগ করে ফেললে আমার সব কিছু সহজ। টাকা পয়সা যেমন সব টাকা 100 টাকার নোটে 50 টাকার নোটে ভাগ করে ফেললে আমার আর চিন্তা করতে হয় না কে কত টাকা খাইছে, আমি 100 টাকা 50 টাকা হিসাব করি। এখানে তখন ভাগ করে ফেললে আমার আর চিন্তা করতে হয় না কোন ভেক্টর কেমন ছিল, আমার জাস্ট এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসাব করলেই হয়ে যায়। প্লাস থাক মাইনাস থাক, যোগ করতে বলুক বিয়োগ করতে বলুক, এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসাব করবো, তাহলেই শেষ। ঠিক আছে? মাঝখানে চতুর্ভুজটা ভাইয়া কর্ণটা রেখা না, এই চতুর্ভুজের কথা বলতেছো? তো মানে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করছে যে এখানে একটা ভেক্টর, এখানে একটা বড় একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের যে লব্ধিটা, সেই লব্ধিটা কোন দিকে যাবে?
এই দুটো কর্ণকে যদি আমি একটা সামান্তরিক আঁকাই, সামান্তরিকটা যেহেতু 90 ডিগ্রি দেখতে চতুর্ভুজের মতো হয়েছে, এটার যে কর্ণটা, যে লাল যে কর্ণটা, এই লাল কর্ণটাই হলো আমাদের লব্ধি, এবং এই লাল কর্ণটা আসলে সবুজগুলাকে যোগফল করলে যে পাওয়া যেত সেই একই জিনিস। আমি এটাই বলতেছি যে এইভাবে যোগ করলে যেটা পাওয়া যায়, এইভাবে ভাগ করে যোগ করলে একই জিনিসটা পাওয়া যায়। আমি এটা মুছে দিই, এটা এই জিনিসটা ডিলিট করে দিই, এটা আর ডিলিট করে দিই, ঠিক আছে? এটাকে আমি ডিলিট করে এটা, হ্যাঁ সাবাস। আচ্ছা একটু অঙ্ক করি তাহলে বুঝবা। ওই চিত্রটা তোমার বুঝতে হবে না, ওই চিত্রটা এই জন্য বলছি যে তুমি উপাংশ হিসাব করেও অ্যাকুরেট অ্যান্সার বের করতে পারবা। কীভাবে বের করতে পারবা সেটা তো চিত্র তুমি দেখলাই। এই অঙ্কটা করো যে দুটো ভেক্টর এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এদের যোগফল ও বিয়োগফল হিসাব করো। এগুলো তো ইয়াসিন ভাই পড়ায় নাই, তাই না? এগুলো তো পড়ানোর কথা না, এগুলো তো পড়ায় নেই, তাই না? এটা বললেও যে এগুলো পড়ায় নেই, যদি এগুলো না পড়ায় তাহলে তো হইলো, যদি আবার এগুলো পড়ায় থাকে তাহলে আমি একটু ফাস্ট পড়াবো। আমি অনেক স্লো যাচ্ছি, ঠিক আছে? আমি অনেক স্লো যাচ্ছি যেন তোমরা সব কিছু বুঝো, সবটুকু যেন ফিল করতে পারো, যেন পরে আবার চিন্তা করতে না হয়। ফার্স্ট পড়ালে কি হয়, তোমরা মনে করতে পারো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ক্লাস, কিন্তু অনেক কিছু হয়তো তুমি ক্লিয়ারলি বুঝো নাই, পরে আবার তোমাকে ক্লাসটা দেখতে হবে, আবার বই ঘাটতে হবে, ওখানে আবার সময় যাবে। তার চেয়ে একবারে ক্লিয়ার করে নিলে ভালো হয়, ঠিক আছে? পড়ায়নি না? একজন বলছে পড়ায়নি, একজন বলছে পড়াইছে। আচ্ছা পড়ায়নি, অনেকে বলছে পড়ায়নি, আবার বলছে পড়াইছে। আচ্ছা যেহেতু পড়াইছে ফাস্ট করে ফেলতেছি, এ আর বি ভেক্টর যোগ ওই এ প্লাস বি ভেক্টর, ঠিক আছে? বি ভেক্টর যোগফল মানে কি, মানে উপাংশ যেগুলো আছে সেগুলো হিসাব করলেই হয়ে যাবে। সো 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। সো এই যে এক্স অক্ষ কোনটা, এইটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, হিসাব করো। এক্স অক্ষ বরাবর 5 আর 4 কত আসবে, 9i ক্যাপ, আর এখানে 2 আর এটা কত, -3, সো -1j ক্যাপ, বা এটাকে শুধু জে ক্যাপ বলা যায়, ঠিক আছে? সো এটা হলো আমাদের এ প্লাস বি আমরা বের করছি এখান থেকে। এবার যদি আমরা এ মাইনাস বি বের করতে চাই, ঠিক আছে? প্রশ্ন তোমাকে বলা নাই যে এ মাইনাস বি করবো নাকি বি মাইনাস এ করবো, একটা করলেই হলো। সো এটা যদি করতে চাও তাহলে এটা কিভাবে করবা, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4i ক্যাপ মাইনাস 4টা এরকম হলো কেন, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, ঠিক আছে? সো এখান থেকে আসবে আমাদের 5i প্লাস 2j মাইনাস 4i প্লাস 3j, ঠিক আছে? মাইনাস দ্বিগুণ করে দিলাম, তাহলে এই যে 5i মাইনাস 4i, সো এটা আসবে আমাদের i শুধু, 2j প্লাস 3j, সো আসবে আমাদের এখানে 5j। সো এটা হলো আমাদের বিয়োগফল, একটা যোগফল একটা বিয়োগফল। ইয়াসিন ভাই যদি পড়ায় থাকে তত পড়াইলই, তাহলে তোমার রিভিশন হচ্ছে, যদি না পড়ায় থাকে তাহলে তুমি এখন বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, করাইছে একটু রিভিশন হোক, সমস্যা নেই। অবস্থান ভেক্টর করাইছে, বলো অবস্থান ভেক্টর পড়াইছে কেন, এটা খালি বলো তাহলে। বা ইয়াসিন ভাই তো অনেক কিছু পড়াই দিছে রে ভাই। আমার জিনিস অর্ধেকই পড়ায় রাখছে। আচ্ছা তো অবস্থান ভেক্টর তো তাহলে তুমি জানো, শর্টে আমি একবার বলতেছি যে এখানে যদি একটা পয়েন্ট থাকে, এটা যদি আমাদের হয় 2,3, তাহলে মূল বিন্দু থেকে এই পয়েন্টগামী যে ভেক্টরটা, যেই ভেক্টরটা এর অবস্থানটা প্রকাশ করে, যেই ভেক্টরটা বুঝে এটা কোন জায়গায় অবস্থান করতেছে সেটাকে বলতেছি আমরা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর যেহেতু পড়াইছে তোমরা জানো এটা কত হবে, এটা হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এটা বের করা তো শিখাইছে তাই না, ভেক্টর গুণন করা নেই ভাই, সবই করাইছে। ও বাহ, আচ্ছা আর যদি এমন হয় যে এখানে একটা বিন্দু, এই বিন্দু থেকে এখানে যাইতেছো, তাহলে আমি একটু রিভিশনের মতো করাই দিই, ঠিক আছে? তা তো অনেকখানি পড়াইছে, আমি একটু রিভিশনের মতো করাই দিই। এই বিন্দু থেকে এই বিন্দু যেহেতু, সো ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ থেকে বি এর দিকে গেছো, ঠিক আছে? এ থেকে বি তে গেছো, তার মানে তোমার এটা এ বি ভেক্টর,
এ ভেক্টর তুমি লিখতে পারবা বি ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস এ ভেক্টরের অবস্থান ভেক্টর। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে অবস্থান ভেক্টরের কনসেপ্টটা তো তোমাদের মাশাআল্লাহ ক্লিয়ার আছে। তাহলে কিছু অঙ্ক করে ডিরেক্ট অঙ্ক করে তোমাদের প্র্যাকটিস হবে। অঙ্ক করো তাহলে। আচ্ছা, এই অঙ্ক করার কি আছে? এটা তো দেখাই যাচ্ছে 4 5, তাহলে এটা কত হবে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ অবস্থান ভেক্টর, তাই না? এটা তো করতে হবে না দরকার। কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় এ আর বি দেওয়া আছে, তোমাকে এ বি ভেক্টর বের করতে বলছে। এটা করো। এটা কতক্ষণ টাইম? 40 সেকেন্ড টাইম। সরি, আমি অনেক বেশি পানি খাই। -2i -2j -2i -2j, এটা হয় কি? -2i -2j। হ্যাঁ, এটাই তো হবে। ঠিক আছে, সাবাস, ভেরি গুড আসাদুল ইসলাম। যেমনটা ছিল যে বি মাইনাস এ, তো বি এরটা তুমি তো বুঝতে পারতেছো বি কত হবে। বি হবে 2i প্লাস 3j আর এ হবে 4i প্লাস 5j। তারপরে মাইনাস করলেই আমাদের অ্যান্সারটা আসবে। এটার অ্যান্সার হবে -2i। অ্যান্সার কত এটার? -2i -2j, তাই না? -2i -2j। এবার আসো ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা। এগুলার আশা করি কিছু পড়ায় নাই। এটা পড়ালে আমি অনেক ফেড আপ হবো। পড়াইছে এগুলা? আমি তো আমার মতো করে পড়াই, ঠিক আছে? এটা ভাল লাগবে, জিনিসটা মজার। আমরা এতক্ষণ কি দেখতেছিলাম? আমরা এতক্ষণ দেখতেছিলাম যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা অনেক কিছু করতে পারি। আমরা এক্স অক্ষ বরাবর যাইতে পারি, আমরা ওয়াই অক্ষ বরাবর যাইতে পারি, আমরা অনেকভাবে মুভ করতে পারি। যে এই বোর্ডটা আমাদের দ্বিমাত্রিক একটা ব্যবস্থা, কারণ আমি এখানে এক্স অক্ষ বরাবর যাইতে পারতেছি, ওয়াই অক্ষ বরাবর যাইতে পারতেছি। কিন্তু আমাদের পৃথিবীটা কিন্তু দ্বিমাত্রিক না। তোমাকে যদি বলা হয় তুমি দ্বিমাত্রিক বা তুমি এই বোর্ডের মধ্যেই থাকবা, তাহলে কিন্তু তুমি এই পৃথিবীটা এক্সপিরিয়েন্স করতে পারবে না। যে আমি তো ওই কলমটা সামনে ধরছি, তুমি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর মুভ করতে থাকো, তুমি তো এই কলমের কাছে কখনোই আসতে পারবে না। তোমাকে আরেকটা অক্ষ বরাবর আসতে হবে, যেটা হবে জেড অক্ষ বরাবর সামনের দিকে। সো আমাদের যে দুনিয়াটা, আমাদের যে পৃথিবীটা, এটা সৃষ্টি করা হয়েছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে, তাই তো? এই জন্য আসলে যত কিছু যে পড়লাম দ্বিমাত্রিক জিনিসপত্র, এটা আসলে কাজে আসবে না যদি তুমি ত্রিমাত্রিকটা না শিখো। দ্বিমাত্রিক শেখার একটা সুবিধা হলো, এখানে তুমি যেভাবে ক্যালকুলেশন করছো, যেভাবে হিসাব করছো, সেম জিনিসটা, সেম হিসাবটাই হবে তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। ঠিক আছে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সেমভাবেই সব কিছু হিসাব হয়। আচ্ছা, তো তুমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বোঝাটা একটু কঠিন, কারণ তুমি মানে আমি এখনই বললাম, এই যে আমাদের যে বোর্ডটা আছে, এই বোর্ডটা সম্পূর্ণটাই হলো দ্বিমাত্রিক, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই বোর্ডের মধ্যে তোমাকে ত্রিমাত্রিক ফিল করতে হলে তোমাকে একটু চিন্তা করতে হবে। এজন্য দেখো এখানে একটা বক্স আঁকানো আছে। একটা বক্স যদি একটা ঘরের কোনায় তুমি রাখো, ঠিক আছে? তুমি চিন্তা করো যে এটা একটা ঘরের কোনা, এখানে ছবি দেখলে হয়তো ক্লিয়ার হবে। এই ঘরের কোনায় একটা বক্স রাখা আছে। তাহলে এই বক্সের একটা বাহু হবে এক্স অক্ষ, একটা বাহু হবে ওয়াই অক্ষ, একটা বাহু হবে জেড অক্ষ। বুঝতে পারছো? এটা একটু ফিল করতে হবে। যদি তুমি না বুঝাও, তাহলে ওই যে একটা বক্স নিয়ে ঘরের কোনায় বসবে, তাহলে বুঝতে পারবে। যেহেতু আই জে কে যেহেতু পড়াইছে, সো সেখানে তুমি একটা দেখছো। সো মেইনলি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে আমাদের যে ভেক্টরের যে মান টান আছে, এই জিনিসগুলো একটু বের করা সুবিধাজনক। যেমন তোমাদের মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, মনে করো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস, যেহেতু ত্রিমাত্রিক ভেক্টর আরও একটা মাত্রা লাগবে, সো এ জেড কে ক্যাপ। ঠিক আছে? আমরা এতক্ষণ এই দুটা মাত্রা দিয়ে শিখতেছিলাম, এখন আমরা দেখছি যে মাত্রা আরও একটা হয়, সো ত্রিমাত্রিক একটা মাত্রা লাগবে। ত্রিমাত্রিক মাত্রা যদি লাগে, এখন আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই এটা যেহেতু ভেক্টর, এ ভেক্টরের মান কত হবে? এ ভেক্টরের মান কত হবে বলতে পারবা?
এ ভেক্টরের মানটা তোমাদের একটু বের করি। তোমরা বের সম্ভবত শিখো নাই, শিখানো আসলে কথা না, শিখলেও আরেকবার রিভিশন দাও। তুমি ধরো এই বিন্দুতে আসছো, ঠিক আছে, এই বিন্দুটা হলো আমাদের এ বিন্দু। তাহলে এই যে মূল বিন্দু থেকে এইখানে এটা হলো আমার এ ভেক্টর, তাই না? মূল বিন্দু থেকে এই জায়গায় এটা হলো আমাদের এ ভেক্টর। এখন এই এ ভেক্টরের মানটা আমার বের করতে হবে। মানটা আমি কিভাবে বের করব? দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট, তার আগে উপাংশগুলো একটু বোঝার চেষ্টা করি। উপাংশগুলো কোনগুলা? এখান থেকে এখানে যদি সরাসরি যাইতে চাও, সরাসরি যাইতে পারবা না, এটা কারণ এটা একটা স্থানাঙ্ক অবস্থা। তুমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই অক্ষ বরাবর খালি মুভ করতে পারবা। সো তুমি কি বলবা? যে তুমি বলবা যে ভাইয়া আমি তাহলে যেহেতু সরাসরি যেতে পারবো না, আমার শুধু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আছে, সো আমি আগে জেড অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর এদিক যাব, তারপরে এই অক্ষ বরাবর এদিক যাব, তারপরে এই অক্ষ বরাবর এদিক যাব। অন্যভাবে যেতে পারো, এইদিকে, তারপরে এইদিকে, তারপরে এইদিকে। কিন্তু যে দিক দিয়ে যাও না কেন, তুমি দেখবা ওই উপরের দিকে তোমাকে সেম পরিমাণ যাইতে হচ্ছে। এদিক দিয়ে গেলেও এই পরিমাণ, এদিক দিয়ে গেলেও এই পরিমাণ, দুইটা কিন্তু সেম। তুমি যদি, আমি যদি নাম দিই, ঠিক আছে, আমি যদি নাম দিই, এটা হলো ধরো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এটা হলো আমাদের জেড অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। এখন তোমাকে যদি বলি তোমাকে যাইতে হবে, তুমি বলতে পারবা যে ভাইয়া তাহলে আমি এক্স অক্ষ বরাবর এতটুকু যাব, তারপরে আমি যাব জেড অক্ষ বরাবর এতটুকু, তারপরে যাবো ওয়াই অক্ষ বরাবর এতটুকু। পসিবল। এখন এক্স অক্ষ বরাবর যে এতটুকু তোমাকে মুভ করতে হবে, তুমি আগে এদিকে যাও বা আগে যেদিকে যাও, এই বিন্দুতে পৌঁছাইতে হলে তোমাকে এইটুকু মুভ করতেই হবে অবশ্যই। সরাসরি গেলে তো হইলই যে এদিকে, তারপর এদিকে, তারপর এদিকে। অথবা তুমি এইদিকে যেতে পারো, তারপর এদিকে, তারপর এদিকে। অথবা তুমি আগে এদিকে যেতে পারো, তারপরে এদিকে যেতে পারো। দেখো একই সমান। তারপরে তোমার উপরের দিকে যেতে হবে। তুমি যেভাবেই সাফল করে যাও না কেন, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর তোমার নির্দিষ্ট পরিমাণ একটা দূরত্ব সরতে হবে। নির্দিষ্ট একটা ভেক্টরের উপাংশ যেন সবসময় তোমার থাকবে, ঠিক আছে? এটার অ্যান্সার তোমরা দিয়ে দিছো, ভেরি গুড। এটার যে অ্যান্সারটা, এই যে এ ভেক্টরের যে মানটা, এটা তোমাদের ওখানে আসতেছি। আরেকবার আমি দেখাইনি কারণ এটা পরের স্লাইডে আমার কাজে আসবে। এইখানে যে বাহুটা আমি আঁকাইলাম, বা এখানে যদি একটা ভেক্টরটা আঁকাই, এই ভেক্টরের মান কত হবে? দেখো এটা কত? এটা হবে আমাদের এ ওয়াই। এটা কত? এটা হলো আমাদের এ এক্স অক্ষ বরাবর যেহেতু এ এক্স। আর উপরেরটা কত? উপরেরটা হবে আমাদের এ জেড, তাই তো? উপরেরটা হবে আমাদের এ জেড। তাহলে এই বাহুটা, এই যে ত্রিভুজটা, একটা মেঝের উপর, এই ত্রিভুজটা একটা মানে সমকোণী ত্রিভুজ না? এখানে দেখে হয়তো মনে হচ্ছে না, কিন্তু মেঝের উপর যেহেতু আছে, তুমি চিন্তা করো মেঝের মধ্যে একটা বক্স, তাহলে এই ওয়ালের সাথে এই বাহুটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না? সো এখানে 90 ডিগ্রি থাকবে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে যদি এই বাহুটার মান আমি ধরি জি, ঠিক আছে, এই বাহুটার মান আমি ধরলাম জি, তাহলে জি কত আসবে? জি আসবে, এটা অতিভুজ, এটা সমকোণ হলে এটা অতিভুজ, সমকোণ হলে এটা অতিভুজ, তাহলে এটা হবে আমাদের এ ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার, ঠিক আছে? সো এখান থেকে তুমি আবার হিসাব করো। এবার তুমি এই ত্রিভুজটা নাও। কোন ত্রিভুজটার কথা বললাম? না, ইয়াসিন ভাইয়ের একটু শরীরটা একটু খারাপ, মানে ইয়াসিন ভাই যে মাইকটা দিছে, মানে একটু শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগও এখন আছে। সো ভাই যেহেতু অসুস্থ, ভাইকে বললাম যে ভাই থাক একটু, তার চেয়ে আমি শেষ করে দিই চ্যাপ্টারটা। ভাইয়ের আবার আলাদা আরও কোর্স আছে, আমাদের 25 ব্যাচের কোর্স আছে, অন্যান্য ব্যাচের কোর্স আছে, তো ওখানে আবার ক্লাস নিচ্ছে, আবার এখানে ক্লাস নেবে, বেশি প্রেশার হয়ে যায়। এই জন্য ভাইকে বললাম যে থাক আপনি একটু রেস্ট নেন, আমি একটু চেষ্টা করি দেখি ওরা কিছু বুঝে নাকি। আমার এই জন্য আসলে ভাইয়ের সাথে আলোচনাও হয়নি যে কতটুকু পড়াইছে না পড়াইছে, কারণ ভাই একটু অসুস্থ। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো এই বাহুটার মান আমি বের করতে পারছি, এই বাহুটার মান আমি বের করতে পারছি। এখন এটাও একটা ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে মেঝের সাথে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। এখানে আমি এ বাহুটা বের করব, যেহেতু এই যে 90 ডিগ্রির অপোজিটে এ বাহু, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হলো এ। তাহলে এ বের করার জন্য আমার কি করতে হবে? আমি কিন্তু একটু ফাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা যেহেতু পড়ছো। তাহলে আমার এই বাহুটা, এটা কি আমার অতিভুজ না? অতিভুজ বের করার জন্য কি করতে হবে? অতিভুজ, এটার যে এখানে স্কোয়ার হবে, এখানে অতিভুজের যে স্কোয়ারটা, এটা বের করার জন্য কি করতে হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা। সো
সো এখান থেকে তোমার এ ভেক্টরের মান আসবে জি স্কোয়ার প্লাস এ জেড জেড স্কোয়ার, এবং এটার উপর একটা রুট থাকবে। এখন তুমি জি এর মান বসাতে পারো, জি এর মান যদি বসায় দাও তাহলে আসছে আমাদের এ ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এই প্রমাণটা আসলে বোঝার কোনো প্রয়োজনীয়তা নাই, তবে প্রমাণটা না জানলে ওরকম মন খুঁতখুত করে, তো হয়তো বা ইয়াসিন ভাই পড়াইছে বা প্রমাণ পড়াইছে কিনা আমি বলতে পারি না আসলে। সাজায় লিখলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সো ত্রিমাত্রিক ব্যবস্থায় তুমি এভাবে মানটা বের করতে পারবা, ঠিক আছে। দ্বিমাত্রিকে যেমন ছিল, দ্বিমাত্রিকে খালি এইটুকু ছিল, ত্রিমাত্রিকে একটা জাস্ট যোগ হয়েছে, এই আর কিছুই না। এখন এখানে খেয়াল রেখো যে এইটা মানে যদি কখনো তোমার প্রমাণটা তোমার কোনো স্টুডেন্টকে পড়াতে মন চায় যে আমি কাউকে টিউশন করাবো, সো এটা মনে রাখার একটা সহজ উপায় হলো যে জি যেহেতু এটা যেহেতু জি, এটা এক্স ওয়াই তলে আছে, এক্স আর ওয়াই তলের মাঝখানে আছে না, এক্স আর ওয়াই তলে, এই জন্য জি এখানে এক্স আর ওয়াই আসছে শুধু, আর বাকি যেটা আসছে সেগুলো অন্য জায়গা থেকে আসছে। এগুলো সহজ জিনিস, কোনো আসে না, পরীক্ষাও আসে না। পরীক্ষা যেটা আসতে পারে সেটা হলো তোমাকে বলতে পারে বিভিন্ন তলের সাথে কোণ ও অভিক্ষেপ নির্ণয় করো। যেমন এই যে এখানে এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এটা হলো আমাদের জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। এক্স আর ওয়াই যে তলটা আছে, এই যে এক্স ওয়াই তল, এই যে মেঝে, বুঝতে পারতেছো, এটা হলো মেঝে। এই মেঝেতে কেমনে এই যে মেঝেটা হলো একটা তল, ঠিক আছে। তল মানে কি, তল মানে একটা সমতল জায়গা, মেঝেই বলতে পারো, কাগজের পৃষ্ঠা বলতে পারো। তো এই যে এক্স আর ওয়াই অক্ষ বলবো যে এই যে তলটা আছে, এই তলের সাথে কে ফোন দিচ্ছে, কে আমাকে এত ভালোবাসে? হ্যালো, ক্লাসে আছি একটু, কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। আচ্ছা, আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, তার মানে প্রমাণিত হলো। ঠিক আছে, তো মেঝেটা হলো একটা তল। আমাকে জিজ্ঞেস করছে যে এই যে ভেক্টরটা আছে, ভেক্টরটা হলো আমার এই ভেক্টরটা, এটা হলো আমি কি ভেক্টর বলবো, পি ভেক্টর, ঠিক আছে। এটা পি বিন্দু, তাহলে এটা হলো আমাদের পি ভেক্টর। এই পি ভেক্টরটা মেঝের সাথে কতটুকু কোণ উৎপন্ন করতে, মানে কতটুকু কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। এই যে মেঝের সাথে কত কোণ উৎপন্ন করে, সো কোণকে হিসাব করবো। এই যে মেঝের সাথে একটা আমি সরলরেখা নিলাম, তারপর এই যে এই কোণটা আমি হিসাব করব। এই যে থিটা কোণটা, ধর আমি থিটা লিখলাম, থিটার মানটা আমার বের করতে হবে। মেঝের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা বের করা অনেক সহজ না? অনেক সহজ। এই বাহুটার মান কত পাইছিলাম, আগের স্লাইড দেখাইছিলাম। এই বাহুটার মান এ ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার। কেন ওয়াই আর এক্স হইল? কারণ এটা এক্স আর ওয়াই এই তলের উপর একটা বাহু, তাই না? এই তলের উপর এটা আছে, এই তলের উপাংশ এটা, এই জন্য এখানে আসছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। ট্রিক, কোনো বুঝার কিছু লাগবে না, ট্রিক এটা, বুঝার ট্রিক যে এক্স আর ওয়াই এর মধ্যে যেহেতু আছে এই বাহুটা, এই জন্য এটা আমি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার লিখতে পারছি। তো সেম জিনিস, যেহেতু এটা এক্স আর ওয়াই তলের মাঝখানে আছে, এটাকে আমরা বলি এক্স ও ওয়াই তলে অভিক্ষেপ বলি। আমরা এটাকে কি বলি? এক্স ও ওয়াই তলে অভিক্ষেপ বলি। সবই করাবো, সিকিউ এমসিকিউ এভরিথিং করাবো ভাই, সবকিছুই করাবো, চিল। সো এটাকে আমরা বলি যে এই পি ভেক্টরের এক্স ওয়াই তলে অভিক্ষেপ। এখন এই অভিক্ষেপের মান কত আসবে, যেহেতু এক্স ওয়াই তল, সো অভিক্ষেপের মান যেটা এখানে তো একটা বর্গ অবস্থায় ছিল, তাই না, যে জি স্কোয়ার। সো যদি আমি জি বের করতে চাইতাম তাহলে কি করতে হতো? রুট করতে হইতো। সো এখানে আসবে আমাদের এই অভিক্ষেপের মান কত আসবে? রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, তাই না? এবার দেখো বের করা অনেক সহজ। আমার বের করতে হবে এই থিটা অ্যাঙ্গেলটা। তুমি এই ত্রিভুজটা হিসাব করো, এই যে এই ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা বাহু আসছে মেঝে বরাবর, একটা বাহু গেছে মেঝে থেকে লম্ব বরাবর। সো মেঝের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মেঝের সাথে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমার এই থিটাটা বের করতে হবে। দেখো এটা হলো ভূমি, এইটা হলো কি? লম্ব,
এটা ভূমি, এটা লম্ব, আর এটা কি, এটা হলো অতিভুজ। ভূমি, লম্ব আর অতিভুজ। তো আমরা লিখতে পারি বিভিন্ন সাইন নেওয়া যায়, কজ নেওয়া যায়, ট্যান নেওয়া যায়, বিভিন্নভাবে বের করা যায়। কিভাবে বের করা যায়, সুবিধাজনক কোনটা হবে? আচ্ছা, কজ দিয়ে করি। কজ থিটা কত আসে? কবরে ভূত আছে, সো ভূমি, ভূমি কোনটা? ভূমি হলো এইটা। সো কবরে যেহেতু ভূত আছে, ভূমি বাই অতিভুজ, সো পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার রুট অফ আর, ঠিক আছে, ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কোনটা? অতিভুজ হলো আমাদের পি। সো তুমি এটা লিখতে পারো পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। ঠিক লিখলাম? আমার কেন জানি মনে হচ্ছে আমি ভুল লিখছি, কেন জানি মনে হচ্ছে আমি ভুল লিখছি। কস, এটা থিটা, একটু আমাকে দিয়ে দেবেন, হ্যাঁ। কস ঠিকই তো আছে, কবরে ভূত আছে। কবর কোথায়? কবর কোথায়? আচ্ছা, কবরে ভূমি অতিভুজ, ঠিকই তো আছে। হ্যাঁ, 90 ডিগ্রি, এটা বুঝো নাই? মানে এই যে এটা মেঝে, মেঝের উপর লম্ব না এটা, তো মেঝের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না এটা? এটা মেঝে, মেঝে, মেঝের সাথে উপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝতে পারছো? এটা 90 ডিগ্রি। আচ্ছা, আমরা এই ট্যান দিয়ে করি। কজে তো ঠিকই লেখছি, কিন্তু কজ একটু বেশি বড়, অনেক রুটগুলো আসছে। ট্যান নিলে কেমন আসে? ট্যান থিটা নিলে, ট্যান থিটা, এটা তো 90 ডিগ্রি, তাই না? এটা তো 90 ডিগ্রি, যেহেতু মেঝে আছে, এটা ত্রিমাত্রিক, এটা তার মানে এটা মেঝে। এই যে এক্স ওয়াই তল, এটা হলো একটা মেঝে, এই মেঝের উপর লম্ব আছে। এটা মেঝের উপর খাড়া থাকলে তো লম্বই হবে, এটা তো 90 ডিগ্রি হবে। এটা ওটাই বুঝাচ্ছি, এই রেখাটা মেঝে বরাবর আছে, মেঝে বরাবর একটা রেখা, ওটার উপর লম্ব, তাহলে 90 ডিগ্রি না ওটা? 90 ডিগ্রি, ওটা আমি বলছি। তো যদি আমি ট্যান থিটা নিই, তাহলে ট্যারা লম্ব বাই ভূমি, এখানে লম্ব কোনটা? লম্ব হলো এইটা, এটা হলো আমাদের পি জেড, সো পি জেড। আর ভূমি কোনটা? ভূমি হলো এটা। আচ্ছা, এই ফর্মুলাটাই ঠিক আছে। আমি সাইনে নিয়ে যায় গ্যাঞ্জাম করছিলাম, বা কজে নিয়ে যায় গ্যাঞ্জাম করছিলাম, ট্যান দিয়েই করতে সুবিধা এটা। তাহলে সেখান থেকে থিটা বের করতে পারবো কত? থিটা বের করতে ট্যান ইনভার্স পি জেড ডিভাইডেড বাই পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, এটার রুট, ঠিক আছে। এইভাবে আমরা মানে অভিক্ষেপের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করতে পারি। যদি আমি এক্স ওয়াই বের করছি, এটা কত বের করছি? এটা আমি বের করছি এক্স ওয়াই তলে, এটা বের করছি আমি এক্স ওয়াই তলে। যদি এক্স ওয়াই তল না হয় অন্য কোনো তল হইতো, যদি এক্স ওয়াই তল না হয়, যদি অন্য কোনো একটা তল হইতো, ধরো এটা ওয়াই জেড তল হইতো, তাহলে একটা ট্রিক মনে রাখো, যেটা মনে রাখলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে থিটা বের করবা কিভাবে? ওয়াই জেড তলের সাথে এই পি ভেক্টরটা যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হলো থিটা। এই থিটা আমি কিভাবে বের করব? সবসময় তো চিত্র আঁকিয়ে আমি এত জ্ঞানজাম করে জিনিসটা মনে রাখাটা আমার জন্য অনেক টাইম কনজিউমিং, কিন্তু পরীক্ষায় তোমাকে তাড়াতাড়ি করতে হবে। তো তোমাকে এটা বুঝাই দিই, তাহলে তুমি পরেরটা নিজেও করতে পারবা। এটা হবে আমাদের ট্যান ইনভার্স, তোমাকে বলছে ওয়াই জেড তল, ওয়াই জেড তল, সো রুট ওভার ওয়াই জেড তল, সো পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। ওয়াই জেড তল, তাহলে বাকি আছে কোনটা? ওয়াই হয়ে গেছে, জেড হয়ে গেছে, এক্স বাকি আছে, সো পি এক্স। বুঝতে পারছো? এটা হলো আমি যদি ওয়াই জেড তলে অভিক্ষেপের সাথে বা ওয়াই জেড তলের সাথে ভেক্টরটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বের করতে বলে, তাহলে এই ফর্মুলা। এক্স ওয়াই হলো, ওয়াই জেড হলো, তোমাকে বললো এক্স জেড তল, এক্স জেড তলের সাথে ভেক্টরটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কি হবে? ট্যান ইনভার্স এক্স জেড তল, কোন তল? এক্স জেড তল, এক্স জেড তল, সো রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার, আর এখানে আমাদের থাকবে কত? পি
এক্স হয়ে গেছে, জেড হয়ে গেছে, বাকি আছে ওয়াই, সো পি ওয়াই। বুঝতে পারছো? এইভাবে একটু মাথা খাটায় তুমি জিনিসটা মনে রাখতে পারবা। এখন তোমাকে অনেক সময় থিটা জিজ্ঞেস নাও করতে পারে, তোমাকে বলতে পারে যে এই অভিক্ষেপটার মানই বের করো, অভিক্ষেপটার মান বের করো। তোমাকে বলতে পারে যে এক্স ওয়াই তাহলে অভিক্ষেপ কত, পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার। তোমাকে বলতে পারে এক্স জেড তাহলে অভিক্ষেপ কত, পি এক্স স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। তোমাকে বলতে পারে ওয়াই জেড তাহলে অভিক্ষেপ কত, পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। বুঝতে পারছো না জিনিসটা? বুঝতে পারছো আসলে? এই ইয়াসিন ভাইয়ের কাছে আমার নামে নালিশ করিও না কেউ। আচ্ছা, এইটা করতে পারবা? আমি করে দিই। হ্যাঁ, এই ভেক্টরটা এক্স ওয়াই সমতলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে নির্ণয় করো। দেখো, এক্স ওয়াই সমতলের সাথে থিটা ইকুয়ালস টু কত, tan ইনভার্স। এখানে এটা হলো এক্স, এটা হলো এ ওয়াই মাইনাস 5, এটা হলো এ জেড। ঠিক আছে? সো tan ইনভার্স কি বলছে, এক্স ওয়াই, সো রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, বাকি থাকলো কোনটা, এক্স গেলো ওয়াই গেলো, বাকি থাকলো জেড, এ জেড। এইটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? সো এটা যদি আমি হিসাব করি, এ জেড কত, -5, রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, আবার রুট করলে আসবে 10, এটা আসবে 10। সো tan ইনভার্স -5/10, কাটাকাটি করলে আমাদের থাকবে -1/2। সো এটা ওই যে আমাদের -26 পয়েন্ট সামথিং একটা ছিল না, ওদের শিফট 10 -0.5, যে -26.56 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটা আমাদের শেষ। এবার ত্রিমাত্রিক ভেক্টরের রূপাংশের বিভিন্ন প্রকার। আমি আসলে এটা ভাবছিলাম তোমাদের বুঝাই দিতে হবে, কিন্তু তোমরা আসলে এটা জানো। ঠিক আছে? তোমরা এটা জানো। কেমন জানো? যে দ্বিমাত্রিকে আমরা যা যা করছি ত্রিমাত্রিকে সেম জিনিস করা যায়। দ্বিমাত্রিকে যা যা জিনিসপত্র করছি ত্রিমাত্রিকে সেম জিনিস করা যায়। দ্বিমাত্রিকে যেমন আমরা করছিলাম না, যে দুটা ভেক্টর যোগ করলে, লেখা লাগবে না, তোমরা এমনি বুঝবা, দুটা ভেক্টর যোগ করলে যেমন উপাংশগুলো যোগ করলেই হয়ে যায়, ত্রিমাত্রিকেও আগে এক্স আর ওয়াই যোগ করতাম, আই আর জে যোগ করতাম। ত্রিমাত্রিকে কি হয়, এক্স ওয়াই জেড মানে কি আই জে কে তিনটাই যোগ করতে হয়, তাই না? তারপরে আমাদের যে অবস্থান ভেক্টরের যে জিনিসপত্রগুলো ছিল, আমাদের যে ধর 2, 3, 4, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার অবস্থান ভেক্টরটা হয়তো পড়ছো বা পড়ো নাই। যদি একটা বিন্দু থাকে 2, 3, 4, এর মানে কি, এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছি, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছি, জেড অক্ষ বরাবর 4 ঘর গেছি, এমন একটা বিন্দু। এই বিন্দুর অবস্থান ভেক্টরটা যদি এটা পি হয়, তাহলে পি ভেক্টর যেটা হবে সেটা হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। দ্বিমাত্রিকে যা যা করছি ত্রিমাত্রিকে সেম টু সেম একই জিনিস করতে হয়। আবার যে আমরা দ্বিমাত্রিকে করছি না, এবি ভেক্টর, এটা আসলে সমান সমান কত লেখা যায়, তোমরা পড়ছিলা যে এবি ভেক্টর লেখা যায় বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। সেম টু সেম ত্রিমাত্রিকেও সেম জিনিসই করা যায়, একই জিনিস। বি ভেক্টরের অবস্থান ভেক্টর বের করবা এইভাবে, এ ভেক্টর বের করবা, মাইনাস করে দিবা। আগে আই আর জে হিসাব করছি, আই কমন নিছি, জে কমন নিছি, এবার আই কমন নিব, জে কমন নিব, কে কমন নিব, একই জিনিস, খালি একটা বেশি করা লাগবে, আর কিছুই করা লাগবে না, তাই না? অল ক্লিয়ার? ঠিক আছে। যোগ বিয়োগ আগে যেমন করছি, আই জে, এখানেও আই জে কে, এক নতুন একটা টার্ম যুক্ত হয়েছে, আর কিছুই করা লাগতেছে না। ঠিক আছে? তারপর তোমাদের যে একক ভেক্টর, মান তো দেখছো তোমরা, মান কেমনে বের করে, রুট করলে হয়ে যায়, সবগুলো তো তোমরা পরিচিত, যে তোমরা মান বের করা দেখছো, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এইটুকু ছিল দ্বিমাত্রিক। দ্বিমাত্রিকে আরেকটা যুক্ত হয় এ জেড স্কোয়ার। তারপরে তোমাদের একক ভেক্টরটা তোমরা হয়তো পড়ছো। একক ভেক্টর কি জিনিস? একক ভেক্টর হলো কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করা, সেটা হলো একক ভেক্টর। ত্রিমাত্রিকে তোমরা মান বের করতে পারো, ত্রিমাত্রিক ভেক্টরও এখন তোমরা চেনো, তাই না? এই আর কিছুই না। -126 পয়েন্ট এত ডিগ্রি আর 153.44, না, এটা তো সেম হওয়ার কথা না। -26 আর 153 তো সেম হওয়ার কথা না।
দেখো -26 যদি এইটা হয়, আমরা তো এক্স অক্ষের সাথে কোণ হিসাব করবো, তাই না? এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ হিসাব করি, তার মানে এই দিকের সাথে কোণ হিসাব করতে হবে। সো এইটা যদি -26 হয়, ধরলাম 26, তাহলে হয় তুমি এইভাবে হিসাব করবা অথবা এইভাবে ঘুরে এসে হিসাব করবা। সো এটাতে 153 হবে না, এটা তো 153 হবে না। ক্যালকুলেটরে অনেক সময় তোমার মিস ইনফরমেশন আসতে পারে, কারণ ক্যালকুলেটর তো আর এটা জানে না যে এক্স অক্ষের পজিটিভ না এক্স অক্ষের নেগেটিভ দিক। সো অনেক সময় খাতায় এই অ্যাঙ্গেলটা আসতে পারে, মানে ক্যালকুলেটরে এই অ্যাঙ্গেলটা আসতে পারে। এই অ্যাঙ্গেলটাকে হয় দেখো তো, 180 - 26 দাও তো, 180 - 26 কত আসে? 154 আসে না? কত জিজ্ঞাসা করছিলা? 100, হ্যাঁ ছুটি দিয়ে দেবো, শেষ পড়া শেষ, ছুটি দিয়ে দেবো, একটা হোমওয়ার্ক দিয়ে ছুটি দিয়ে দেবো। 153.44, হ্যাঁ। তোমার ক্যালকুলেটারে কি হয়েছে, যাদের 154 বা 153 আসছে, ওদের ক্যালকুলেটারে এই দিকটার সাথে হিসাব করছে, এই দিকটার সাথে হিসাব করছে। বাট এই জন্য আমি চিত্র আঁকায় দেখালাম যে তোমাকে চিত্রটা একটু মাথায় কল্পনা করে বুঝতে হবে যে এটা আসলে এই ছোট অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে? এই হ্যাঁ, এই যে 333.44 হলো ইকুইভ্যালেন্ট একটা জিনিস। আচ্ছা, তোমাদের শেষ আসলে পড়ানো একটা কোশ্চেন আছে, এটা হোমওয়ার্ক তোমাদের, এটা তোমরা করবা। এটা আমি জানি সবাই পারবা যদি আজকের ক্লাসটা মতো মন দিয়ে করে থাকো। ইয়াসিন ভাইয়ের ক্লাস করলেও পারার কথা। এটা তোমরা করবা, এটার আমি সলিউশনটা দিয়ে দেবো অবশ্যই, পরে মিলাই নিও। এটা স্ক্রিনশট উঠাও বা তোমরা স্লাইড পাবা, স্লাইড পাইতে দেরি হইতে পারে, এখন একটা স্ক্রিনশট উঠাও, আমি সরে যাচ্ছি। এটা করলে মানে শেষ, খাতায় উঠাও, এখন করতে হবে না, করলে শেষ। ঠিক আছে, ওকে। আর তো নাই না, না আর কি নাই, এটাই শেষ ছিল। এটা আমি করে দিব নি, অনেক সহজ, তোমরাই পারবা। আচ্ছা, কিছু দেখতেছি না কেন? ও চশমা নেই আমার। তো ভালো থাকো। 1.5 ঘন্টা ক্লাস হয়েছে, 1.5 ঘন্টা করেই তো ক্লাস হয়, তো বেশি কোনো পড়াই নেই। আমিও যাই, রাত হয়ে গেছে, হলে ফেরত যাই। সুস্থ থাকো, পড়াশোনা করো। আজকে একটু স্লো পড়াইছি, আজকে তোমাদের অনেক পড়া জিনিস পড়াইছি, স্লো রাখতে পারে, তো অনেকে কঠিনও রাখতে পারে। যাই হোক, ভালো তো পড়াশোনা করো। অবস্থা কিন্তু শেষ, নতুন স্বাধীন বাংলাদেশ। তোমার নিজেকেও কিন্তু এখন নতুন করে গড়ে নিতে হবে, বাংলাদেশকে গড়ার সাথে সাথে নিজেকেও গড়তে হবে। সেই জন্য প্রয়োজন নিজের উপর সময় দেওয়া, নিজের পড়াশোনার দিকে সময় দেওয়া। কারণ তুমি শিক্ষিত হবা, তুমি পড়াশোনা করবা, তুমি আদর্শ নাগরিক হবা, তাহলেই তোমার দেশ আগে যাবে। জানি তোমাদের এখন নীতি বাক্য শুনে মন নাই, ছুটি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। অ্যান্সার কোনটার? সানি, তুমি কোন প্রশ্ন করেছো? না না, আজকে অ্যান্সার করবো না তো এটার, এটা আমি অ্যান্সার দিয়ে দিব। খিদা লাগছে, যাও খাওয়া দাওয়া করো। এটা তোমরা করতে থাকো, নেক্সট আমার যে ক্লাস তার আগে তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। এটা সহজ, তুমি ট্রাই করলেই পারবা, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।